রুমে গিয়ে নিশ্চিন্ত একটা ঘুম দিই। ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখি। স্বপ্নের মধ্যে নাইম জিন আমাকে বলছে, জোশী তুমি চিন্তা করো না। তুমি হয়তো বা ভাবছো আমি তোমার থেকে দূরে আছি, অনেক দূরে, তাই না? কিন্তু না জসিম, আমার দৃষ্টি সব সময় তোমার সঙ্গে আছে এবং থাকবে। তুমি আজকে মাগরিবের নামাজ পড়ে রওনা দিও। ইনশাআল্লাহ যে কোনো সমস্যায় আছি, এই যুদ্ধ আমাদের জয় হবে। আমি তোমাকে ক্ষমতা দিচ্ছি জসিম, যে ক্ষমতা ব্যবহার করে তুমি মানুষের পরিচয় জানতে পারবে খুব সহজেই। এইটা বলে নাইম জিন আমার মাথায় হাত রাখে এবং আমি স্বপ্নের মধ্যে আবারও ঘুমিয়ে পড়ি। মাগরিবের আজান শব্দে আমার ঘুমটা ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে আমি গোসল করে নামাজ পড়তে যাই এবং নামাজ শেষ করে বড় হুজুরের কাছ থেকে দোয়া এবং অনুমতি নিয়ে আমি রওনা দিয়ে দিই রহস্যময় সেই গ্রামের উদ্দেশ্যে, যেটা ছিল আমার জীবনের সবচাইতে ভয়ঙ্কর একটা অধ্যায়। যে রহস্য উন্মোচন করতে গিয়ে আমার বারবার মৃত্যুর সম্মুখীন হতে হয়েছে, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয়েছে। কিন্তু যাওয়ার পর আমার মনে পড়লো আমি যেখানে যাচ্ছি আমি সেই জায়গাটা তো চিনি না। তখনই আমি চোখ বন্ধ করে রাজা সিংহকে স্মরণ করি। ঠিক তখনই রাজা সিংহ আমার মাথার মধ্যে উপস্থিত হয়ে যায় এবং বলে ওঠে, হ্যাঁ জসিম, বল তোমার জন্য কি করতে হবে, আমি প্রস্তুত আছি। আমি তখন রাজা সিংহকে বলি, আমাকে রহস্যময় গ্রামের ম্যাপটা দেখান, আমি কিভাবে যাব সেই রাস্তাটা দেখিয়ে দেন, আমি তো চিনি না। তখনই আমার চোখের সামনে রাজা সিংহ একটা ম্যাপ উপস্থিত করেন এবং সেই ম্যাপে দেখা যায় রহস্যময় গ্রামে যাওয়ার রাস্তা। আমিও তখন ম্যাপের রাস্তা অনুযায়ী সামনে এগোতে থাকি। অনেকটা সামনে চলে যাবার পর আমার একটা জঙ্গলের মাঝখানে দিয়ে যাচ্ছিলাম। জঙ্গলটা এতটাই ভয়ঙ্কর ছিল আর রাতটা এতটা গভীর ছিল যে আজকে অন্ধকারটা আমি কিছুতেই দেখতে পাচ্ছিলাম না। তখন হঠাৎ করে চারপাশ থেকে কেমন জানি একটা গোয়ানের মতো আওয়াজ আসতে থাকে এবং আওয়াজটা খুব ভয়ঙ্কর হচ্ছিল। আমি ভয় পেয়ে যাই, চারপাশে তাকাতে থাকি, জোরে জোরে বলতে থাকি, কে কেউ ভাবে আওয়াজ করছো, কথা বলো, আমি জসিম এখানে উপস্থিত আছি। আমাকে ভয় দেখাবার চেষ্টা করে কোনো লাভ হবে না, সাবধান করে দিচ্ছি, তা না হলে কিন্তু পরিণতি খুব ভয়ঙ্কর হবে, যা তোমার স্বপ্নেরও বাইরে। ঠিক তখনই চারপাশটা ভারী হয়ে আসে এবং ভয়ঙ্কর এক হাসির শব্দ ভেসে আসতে থাকে এবং ভারী কণ্ঠে কেউ একজন বলে ওঠে, আমার জঙ্গলে এসে তুই আমাকে হুমকি দিস, জানোয়ারের বাচ্চা, তার কত বড় সাহস। আমি জসিম। আমি তখন অনেক রাগান্বিত হয়ে যাই, রাগী কণ্ঠে ওকে বলতে থাকি, দূর থেকে কুত্তাও বাঘও চেষ্টা করে, সাহস থাকলে আমার সামনে আয়, আমিও দেখি তুই কত বড় শক্তিশালী। তখন সে জঙ্গলটা আলোকিত হয়ে যায়। আমি তখন চারপাশে তাকিয়ে ভয় পেয়ে যাই। এটা তো কোনো জঙ্গল নয়, এটা তো একটা মৃত্যুর লোক এবং চারপাশে হাজার হাজার মানুষের কঙ্কাল পড়ে আছে এবং গাছের ডালে হাজার হাজার কাক বসবাস করছে। কিন্তু কাকগুলোর চোখ এতটাই লাল, এতটাই রাগী যে আমি তার দিকে তাকিয়ে আছি, মনে হচ্ছে ওরা এখনই আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। আমি তখন চোখটা বন্ধ করে ফেলি, আমার শরীরটা বন্ধ করে নিই এবং দোয়া পাঠ করতে থাকি। কাকগুলোর দিকে এক ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাই। আমার মনে হচ্ছিল আমার মধ্যে আমি নেই, আমার মধ্যে ভয়ঙ্কর কোনো শক্তি প্রভাব ফেলছে। আমি এইটা বুঝতে পেরে আমি নিজেকে কন্ট্রোল করে ফেলি এবং বলে উঠি, কিরে জানোয়ারের বাচ্চারা, কোথায় আছিস, লুকিয়ে আছিস কেন, সামনে আয়, আমার হাতে সময় খুবই কম। তখনই ভারী কণ্ঠে চারপাশে বলে ওঠে, এই জানোয়ারের বাচ্চা, তুই আমাকে গালি দিস, তোর সাহস কত বড়, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা কর, সময় কম নিয়ে আমার সাথে খেলতে আসিস না জসিম, কারণ আজকের পর থেকে তুই আর কোনো সময় পাবি না। তোকে খেয়ে আজকে আমি আমার ক্ষুধা মেটাবো। আমি তখন ভারী কণ্ঠে বলে উঠলাম, হ্যাঁ সে তো তুই আমাকে খাবি, কিন্তু তুই কি ভুলে গেছিস, খাওয়ার জন্য হলেও আমার সামনে তোকে আসতে হবে। আয়, সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি আয়, আমাকে খেয়ে যা। অদৃশ্যভাবে সেই শয়তান রাক্ষসটা তখন বলে উঠলো, এ মানুষ সন্তান, তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি আমাকে হুমকি দিচ্ছিস? আমাকে দেখার যেহেতু তোর এতই শখ, আমাকে দেখ আমি কে। এটা বলার কিছু সময়ের মধ্যে চারপাশটা কেমন জানি ঘূর্ণিঝড়ের মতো পরিণত হয়ে যায়। মনে হচ্ছিল চারপাশটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে। আর ঘূর্ণিঝড়ের মধ্য থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর এক রাক্ষস। রাক্ষসটা এত ভয়ঙ্কর ছিল সাধারণ মানুষ দেখলে ভয় পেয়ে মারা যাবে। রাক্ষসটা তখন ভয়ঙ্কর ভারী কণ্ঠে বলে ওঠে, কিরে জসিম কবিরাজ, জানোয়ারের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমি রাক্ষস
রাক্ষসকে হুমকি দিস, আজকে তোকে কে বাঁচাবে আমার হাত থেকে। আমি তখন বুক ভরা সাহস নিয়ে রাক্ষসটাকে উদ্দেশ্য করে বলি, রাক্ষস, আমি জসিম কবিরাজ। আমার সম্পর্কে না জেনেও আমাকে খাওয়ার জন্য এত পাগল হয়ে গেছিস তুই? এটা বলতে বলতেই বাতাসের গতিতে এসে আমাকে ধরে একটা আছাড় মারে। আমি কিছু বুঝে ওঠার আগে এমন একটা আঘাত খেয়ে আমি রীতিমতো তাল মাতাল হয়ে পড়ি। রাক্ষস তখন আবারও ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে এবং হাসতে হাসতে বলে ওঠে, তুই না কবিরাজ, তাহলে তোর শক্তি প্রয়োগ কর, আমিও দেখবো তুই কত বড় কবিরাজ। তখন আমি চোখ বন্ধ করে শক্তিশালী দোয়া পড়ে নাইমার শক্তি আমার মধ্যে জাগ্রত করি। আস্তে আস্তে আমার শরীরের নাইমার শক্তি ছড়িয়ে পড়তে থাকে। কিছু সময়ের মধ্যে আমার রূপ পরিবর্তিত হয়ে যায়। ঠিক তখনই রাক্ষস আবারও তার সর্বশক্তি দিয়ে বাতাসের গতিতে আমার দিকে ছুটে আসে। রাক্ষসটা আমার শরীরে আঘাত করা মাত্রই রাক্ষসটা দূরে ছিটকে গিয়ে পড়ে যায় এবং রাক্ষস খুবই আহত হয়ে যায় এবং অদ্ভুত এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। আমি তখন চোখ খুলে ভয়ঙ্কর হাসি হাসতে থাকি। রাক্ষসটা আমাকে দেখে তাকিয়ে থাকে এবং হা হা করে হাসতে থাকে। রাক্ষসটা তখন ভয় কণ্ঠে বলে ওঠে, কে কে তুই? তুই মানুষ হতে পারিস না, তোর পরিচয় দে, নয়তো আমি তোকে ছাড়বো না। তুই ভুলে যাস না, আমি রাক্ষস রাজ। আমার মধ্যে থেকে নাইমা তখন ভারী কণ্ঠে বলে উঠল, তুই না রাক্ষস? তাহলে তোর শক্তি প্রয়োগ করে জেনে নে আমি কে। জানোয়ারের বাচ্চা, তোর সাহস কিভাবে হয় জসিমকে খাবি? রাক্ষসের বাচ্চা, তোকে যে কি করব আমি তুই ভাবতে পারতেছিস না। নাইমার শরীর এত রাগ উঠে গিয়েছিল যা কল্পনারও বাইরে। রাক্ষস যেন হতভম্ব হয়ে তাকিয়ে আছে, কিছু বুঝে উঠতেও পারছিল না। রাক্ষসের চোখের পলক ফেলার আগে আমি তাকে ধরে কয়েকটা আছাড় মারি। এতে রাক্ষসের অবস্থা খুব খারাপ হয়ে যায়। নাইমার শক্তি আমার মধ্যে এতটা প্রভাব ফেলেছে যে আমি নিজেও যেন নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। রাক্ষস তখন সর্বশক্তি দিয়ে আমার সঙ্গে যুদ্ধ করা শুরু করে দেয়। একবার রাক্ষস আমাকে ছুড়ে আছাড় মারে, তো আমি রাক্ষসকে ছুড়ে আছাড় মারছি। পুরো জঙ্গলটা যেন ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছিল। জঙ্গলের পাখিগুলো যেন তাদের জীবন বাঁচাতে এদিকে ওদিকে ছোটাছুটি করছিল। একটা পর্যায়ে রাক্ষসটা খুব আহত হয়ে যায় এবং আমার পা জড়িয়ে ধরে রাক্ষসটা তখন বলতে থাকে, জসিম, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, তোমাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। তুমি যা বলবে আমি তাই করব, দরকার আমি তোমার গোলামি করব, তবু আমার জীবনটা ভিক্ষা দাও। তখন আমার মনে পড়লো আমার তো কোনো শত্রুতা নেই ওর সাথে, আমার উদ্দেশ্য হচ্ছে রহস্যময় গ্রাম। তারপর আমি রাগান্বিত কণ্ঠে রাক্ষসকে উদ্দেশ্য করে বলি, আজকের মতো তোকে মাফ করে দিলাম, কিন্তু সাবধান, ভবিষ্যতে ভুলেও আমার সামনাসামনি করিস না, বুঝতে পেরেছিস? আর না কখনো কোনো সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করিস, ঠিক আছে? তা না হলে আমি নিজেও কিন্তু আজরাইল হতে সময় লাগবে না। এটা বলে আমি নাইমার শক্তি আমার নিজের মধ্য থেকে কন্ট্রোল করে ফেলি এবং আমি আমার স্বাভাবিক রূপে ফিরে আসি। রাক্ষসরা তখন বিনয়ের সঙ্গে আমাকে বলে ওঠে, আচ্ছা জসিম, তুমি যাচ্ছ কোথায় আমাকে বলে যাবে? আমি তখন রাক্ষসটাকে উদ্দেশ্য করে বলি, হ্যাঁ রাক্ষস, আমি মূলত রহস্যময় গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাক্ষসটা তখন আমাকে বলল, জসিম, আমি রহস্যময় গ্রাম সম্পর্কে জানি এবং চিনি, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি তখন চিন্তা করি আমার রাক্ষসের সাহায্য প্রয়োজন, তাহলে আমি খুব দ্রুতই রহস্যময় গ্রামে পৌঁছাতে পারবো। আমি তখন রাক্ষসকে বলি, ঠিক আছে, আমাকে রহস্যময় গ্রামে নিয়ে চলো। রাক্ষসটা তখন সম্মতি জানায় এবং আমাকে উদ্দেশ্য করে বলে, ঠিক আছে জসিম, আমি তোমাকে রহস্যময় গ্রামে নিয়ে যাচ্ছি। রাক্ষসটা তখন বিশাল এক দানবীয় রূপ ধারণ করে এবং জসিমকে বলে তার হাতের উপরে উঠে দাঁড়াতে। জসিম তখন রাক্ষসটা হাতের উপরে গিয়ে দাঁড়ায় এবং তারপর রাক্ষসটা হাওয়ার সাথে উঠতে থাকে। জসিম নিচের দিকে তাকিয়ে দেখতে থাকে কতটা ভয়ঙ্কর জঙ্গল ছিল এটা। জঙ্গল পাড়ি দেওয়ার পরে একটা বিশাল নদী পাড়ি দেওয়ার পরে সেই রহস্যময় গ্রামের সূচনা। রাক্ষসটা তখন জসিমকে রহস্যময় গ্রামের আগে নামিয়ে দেয় এবং রাক্ষসটা তখন জসিমকে উদ্দেশ্য করে বলে, জসিম, আমি আর সামনে যেতে পারবো না, কারণ এই গ্রামের মধ্যে একটা ভয়ঙ্কর তান্ত্রিক আছে এবং তার সাথে আছে বিশাল শক্তিশালী ভয়ঙ্কর কিছু দানবীয় রাক্ষস যাদের শক্তি অসীম। আমি আর কিছু বলতে পারবো না তোমাকে জসিম, এখন তোমার নিজের রাস্তা নিজেই বেছে নাও।
প্রয়োজন পড়লে আমাকে স্মরণ করতে পারো। এটা বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে রাক্ষসটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমি কিছুটা পায়ে হেঁটে সামনে চলে আসি। অবশেষে আমি রহস্যময় গ্রামের সামনে চলে আসি। বাইরে থেকে গ্রামটা খুব সুন্দর লাগছিল, বিভিন্ন রকমের ফুলের সুগন্ধি ভেসে আসছিল। কি সুন্দর সেই ঘ্রাণ, চারিপাশে জোনাকির আলো ঝলমল করছে পুরো গ্রামে। আমার মন পুরো পাগল হয়ে যাচ্ছে রহস্যময় গ্রামে প্রবেশ করার জন্য। যখন আমি গ্রামের মধ্যে প্রবেশ করতে যাব ঠিক তখনই আমার মনে পড়ে যায় তাড়াহুড়ো করে কোনো কবিরাজি করা ভালো নয়। আর এটা তো রহস্যময় গ্রামে, এখানে কি হচ্ছে এটা তো আমি নিজেও জানি না। আমাকে ধৈর্য ধরতেই হবে। ফজরের আজান দেওয়ার পরে আমি প্রবেশ করব এই রহস্যময় গ্রামে। আর আমি এখন গ্রামের চারপাশে একটু ঘুরে ঘুরে দেখবো, হয়তো কিছু পেলেও পেতে পারি। এসব কথা ভাবছি আর গ্রামের চারপাশে হেঁটে হেঁটে দেখতে থাকি। হঠাৎ করে আমার একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ি। আমি দেখি গ্রামের মধ্যে একটা ঘন জঙ্গলের মাঝখানে একটা পুরো ঘর, এবং আমি একটু অবাক হয়ে যাই। এত ঘন জঙ্গলের মাঝখানে একটা কুঁড়ে ঘর কিভাবে হতে পারে? আমি চারদিকে তাকিয়ে দেখতে থাকি আসলে আর কি কিছু আছে কিনা সেখানে। ঠিক তখনই আমাকে চমক দিয়ে ঘর থেকে একটা যুবক বেরিয়ে আসে। যুবকটি দেখতে খুবই স্মার্ট ছিল, আমাকে আরো অবাক করে দিয়ে তারপর আরো একজন যুবক বেরিয়ে আসে। এরপর তৃতীয় নম্বর যুবকটা বের হয়ে আসে। এভাবে করে চতুর্থ এবং পঞ্চম নম্বর যুবকটাও বের হয়ে আসে। আমাকে আরো অবাক করে দিয়ে চরম পর্যায়ে পৌঁছে দেয় যখন দেখি করে ঘর থেকে 6 নম্বর একজন মেয়ে বের হয়ে আসছে। মেয়েটা দেখতে খুবই সুন্দর ছিল, খুবই স্মার্ট লাগছিল। আমি তখন চিন্তা করতে থাকি তাহলে কি কুঁড়ে ঘরের এই অসামাজিক কার্যকলাপ চলে? তারপর আমি দেখি 5 জন যুবক একসঙ্গে বসে পড়ে। মেয়েটা যুবকদের মাঝখানে বসে হাসাহাসি করতে থাকে। ওদের দেখে বোঝা যাচ্ছিল ওরা মাত্র অসামাজিক কার্যক্রম করে বের হয়েছে। আমি তখন সেই শক্তি দিয়ে বের করে যে যুবকটা বের হয়েছিল তার দিকে তাকাই। আমি দেখতে পাই তার নাম ফরহাদ, দ্বিতীয় যুবকটার নাম রনি, তৃতীয় যুবকটার নাম রাসেল, চতুর্থ যুবকটার নাম আব্দুল্লাহ এবং পঞ্চমের নাম হচ্ছে রানা। আর আমি মেয়েটার পরিচয় জানার চেষ্টা করি, কিন্তু আমি সেটা জানতে পারিনি। আমি অবাক হয়ে যাই, এইটা কি হলো? মেয়েটার নাম আমি কোনোভাবেই জানতে পারছি না। তখন আমি মনে পড়ে যায় নাইম জিনের কথা। নাইম জিন আমাকে বলেছিল এই ক্ষমতা দিয়ে তুমি শুধু মানুষের পরিচয় জানতে পারো। তখন আমি বুঝতে পারি তাহলে এই মেয়েটা কোনো মানুষ নয়, মানুষরূপী কোন শয়তান। আমি তখন তাদের এদিকে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার মনে হলো এইটা আমি ভুল করছি। কারণটা হলো ওদের 5 জনের চেহারা দেখে আমার একজনের মানুষের মতো মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে ওরা আসলে মানুষ নামের কলঙ্ক। ওদের চেহারার মধ্যে কেমন যেন একটা শয়তান শয়তান ভাব দেখা যাচ্ছে। ঠিক তখনই আমি দেখি মেয়েটা ওদের মধ্য থেকে উঠে আবারও সেই কুঁড়ে ঘরের মধ্যে প্রবেশ করলো এবং কিছু সময় পর আবারও বের হয়ে আসে। আর এবার আমি দেখি মেয়েটার হাতে অনেকগুলো কাঁচের বোতল এবং নেশা জাতীয় দ্রব্য। আমি বুঝতে পারি এটা একটা মদের বোতল এবং এসব দিয়ে সে নেশা করার জন্য কাজে লাগবে। ঠিক তখনই মেয়েটা সেই 5 জনের মাঝখানে গিয়ে আবারও বসে পড়ে এবং এই মদ এবং গাঁজা হাবিজাবি সবকিছু ছেলেদেরকে দিয়ে দেয়। ছেলেগুলো তখন আনন্দ করতে থাকে এবং নেশা করতে থাকে, আর মেয়েটাও তাদের সঙ্গে অশ্লীলভাবে মেলামেশা করতে থাকে। আর আমার এইগুলো দেখতে খুব কষ্ট হচ্ছিল, ঘৃণা লাগছিল, আর আমি তাই সেখান থেকে অন্যদিকে চলে যাই। এভাবে গ্রামের চারপাশটা আমি পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখতে থাকি। কিছু সময় পর হঠাৎ করে চারপাশ থেকে ফজরের আজান ভেসে আসতে থাকে। আমি তখন গ্রামের দক্ষিণ পাশে ছিলাম। আমি তখন এদিক ওদিক ওজু করার জন্য পানি খুঁজছিলাম। ঠিক তখনই আমার চোখ পড়ে যায় গ্রামের মধ্যে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে। আমি তখন গ্রামের মধ্যে আমার ডান পা রাখি এবং মুহূর্তের ভেতরেই আমার কাছে মনে হচ্ছিল একটা ভূমিকম্প হয়ে গেল। চারিপাশে কেমন যেন কেঁপে কেঁপে উঠলো। আমি পেছনে হাঁটলাম না, আমি সাহস করে আমার বাম পাটাও গ্রামের ভেতরে প্রবেশ করাই। আমি যখনই গ্রামের পুরোপুরি প্রবেশ করে ফেলেছি ঠিক তখনই চারপাশ থেকে ঠান্ডা মিষ্টি একটা বাতাস এসে আমার পুরো শরীরটাকে আনন্দে ভরিয়ে দিচ্ছিল। কিছু সময়ের মধ্যে মনোমুগ্ধ হয়ে যায়, সেখানে দাঁড়িয়ে থাকি, সুন্দর বাতাসটা উপভোগ করি। তারপর আমি যখনই এক পা সামনের দিকে আগাই তখনই আবারও একটা ভূমিকম্প হয়ে যায়। আমি দ্রুত আমার বাম পাটা সামনে এগিয়ে দিই। আমি যখনই দুপাশ সামনে এগিয়ে যাচ্ছি ঠিক তখনই চারপাশ থেকে এবার গরম বাতাস আমার শরীরে লাগে। বাতাসটা এতটা গরম মনে হচ্ছিল যেন আমার শরীর ঝলসে যাবে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমি দ্রুত সামনের দিকে এগোতে থাকি। সামনে এগিয়ে যেতে চারদিকে কেমন যেন ভয়ঙ্কর একটা আওয়াজ ভেসে আসতে থাকে। মনে হচ্ছে কেউ যেন গম্ভীর এবং মোটা স্বরে কথা বলছে। জসিম, রহস্যময় গ্রামে তোমাকে স্বাগত জানাচ্ছি। আমি তখন চারপাশে তাকাতে থাকি এবং বলতে থাকি, কে কে কথা বলছো?
কোনো উত্তর পেলাম না। আমি তখন আমার মাথার ওপরে চার পাঁচটা দেখতে থাকি। আমি দেখি আমার মনে হচ্ছিল আকাশ থেকে কালো মেঘ যেন আমার মাথার উপরে ঘুরঘুর করছে। আমি তখন চোখটা বন্ধ করে শক্তিশালী কিছু দোয়া পাঠ করতে থাকি। চোখ বন্ধ করা অবস্থায় চারিপাশে রীতিমতো আমারও সে ভয়ঙ্কর হাসি হাসতে থাকে। সবকিছু এরপর সমাপিক হয়ে যায়। আমি তখন কিছুক্ষণের জন্য হলেও ভয় পেয়েছিলাম। আমি ভয়ে ভয়ে সামনে সেই নদীর দিকে এগোতে থাকি। আমি তখন সেই নদীর পাড়ে গিয়ে বসি অজু করবার জন্য। আমি ভয়ে ভয়ে সামনে সেই নদীর দিকে এগিয়ে যাই। আমি তখন সেই নদীর পাড়ে গিয়ে অজু করার জন্য যাই। যখন আমি পানিতে হাত লাগাই, আমি দেখি এটা পানি না, এটা যেন রক্তের নদী। এটা পুরো নদীর রক্তে রক্তে লাল হয়ে গেছে। এটা দেখে আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে সেখান থেকে লাফতে উঠে চলে যাই। আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। এটা আমি কি দেখছি? কিছু সময় আগেও তো এটা নদী ছিল, তাহলে রক্তে লাল কিভাবে হয়ে গেল? আমি তখন আমার দুহাত আমার চোখ ভালো করে বুঝে নিই এবং আমি আবারও সে নদীর দিকে তাকাই এবং আমি হতভম্ব হয়ে যাই। আমি দেখি এখানে কোনো রক্তের ছিটা ফোটাও নেই। একদম টলমলে সাদা পানি নদীর মধ্য দিয়ে বেঁকে বেঁকে চলছে। আমি তখন আমার নিজের দেখা ভুল ভেবে আমি আবারও নদীর পাড়ে গিয়ে বসি এবং আমি অজু করবার জন্য যখনই পানি হাত দিই, আমি আবারও চরম রকমের ভয় পেয়ে যাই। আমি যখনই নদী থেকে পানি তুলে মুখে দিতে যাব, ঠিক তখনই আমি দেখি আমার হাতে কোনো পানি নেই। একদম তাজা রক্ত টলমল করছে। ভয় আমার শরীরে কাঁপুনি দিয়ে ওঠে। আমার ভয়কে দ্বিগুণ করে দিতে তখনই আমি দেখি সেই রক্তের মাঝখানে কয়েকটা কসমস কসমস করে আওয়াজ হচ্ছে। মনে হচ্ছিল কে যেন হাড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমিও তখন এক দৃষ্টিতে সেই নদীর মাঝখানে তাকিয়েছিলাম। ঠিক তখনই পুরো রক্ত লাল নদীতে একটা কাঁপুনি দেওয়া শুরু করে। মনে হচ্ছিল নদীর মাঝখানে ঘূর্ণিঝড় হবে। আমি যেন পাথরের মতো এক দৃষ্টিতে তাকিয়ে শুধু দেখছিলাম আর দেখছিলাম। আমি দেখি এই রক্ত লাল নদীর মধ্য থেকে বের হয়ে আসে কয়েকজন ভয়ঙ্কর দেখতে মানুষ। আসলে দেখতে মানুষের মতোই ছিল, কিন্তু আমি তার চেহারা দেখতে পারছিলাম না, কারণ সে একদম রক্তের মতো কিভাবে যেন ভাসমান অবস্থায় ছিল এবং সেটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। অপরদিকে আমি শুধু পেছন দিক থেকে কেমন যেন ভয় পেয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে সে চিবানোর আওয়াজটা দ্বিগুণ বেড়ে যায় আর আমি তাকিয়ে দেখছিলাম হঠাৎ করে সেই লোকটা বা শয়তানটা আমার দিকে আস্তে আস্তে ঘুরতে থাকে। আমিও তার দিকে দেখার জন্য আগ্রহের দৃষ্টিতে তাকিয়ে থাকি। সে যখন আমার দিকে ঘুরে আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যাই। এতটাই ভয় পাই যেটা আমি আমার জীবনে কখনো পাইনি। আমার তখন মনে হচ্ছিল ওই দৃশ্য এবং তাকে দেখার আগে আমার মৃত্যু কেন হলো না। আমি দেখি সে আর কেউ নয়, স্বয়ং শয়তানের রাজা এবং অশুভ শক্তি প্রতীক কালাতান্ত্রিক। আর ও যেটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল সেটা আর কিছু নয়, সেটা হচ্ছে আমার নিজের মা বাবার তাজা মাথা। এটা দেখার সাথে সাথে আমি আমার চোখ বন্ধ করার চেষ্টা করি, কিন্তু পারি না। আমি তখন চিৎকার করে কান্না করার চেষ্টা করি, কিন্তু আমি সেটাও পারি না। আমি যেন একটা মূর্তি হয়ে গিয়েছিলাম। আমি শুধু অনুভব করতে পারছিলাম, কিন্তু নড়াচড়া করতে পারছিলাম না, কথা বলতেও পারছিলাম না। শুধু অসহায় ভাবে তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। কালাতান্ত্রিকের মুখ দিয়ে তাজা রক্ত টপ টপ করে পড়তে থাকে। ওর মুখের দাড়িগুলো রক্ত লাল হয়ে গিয়েছে, ওর মাথার চুলগুলো পর্যন্ত রক্ত লাল হয়ে গিয়েছে, আর পুরো শরীরটা যেন রক্তাক্ত। আমি দেখি বিশাল বড় হাঁ করে আমার মায়ের মাথাটা একটা কামড় দিয়ে মুখের উপরে যেন নিয়ে নিল এবং আনন্দের সাথে চিবিয়ে চিবিয়ে খেতে থাকে। আমার ভিতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তখন ও আমার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে থাকে। ওর রক্ত লাল চোখ যেন আমাকে এখনই ছিঁড়ে ছিঁড়ে খাবে এবং ভয়ঙ্কর বিচ্ছিরে হাসি দেয় আমার দিকে তাকিয়ে। ঠিক তখনই আমার পেছন থেকে কেউ একজন আমার কাঁধে হাত রাখে। মুহূর্তের মধ্যে আমার আত্মাটা যেন আমার শরীর থেকে বের হয়ে যাবে এমন একটা অবস্থার মধ্যে পড়ে যায়। আমি তখন ভয় ভয় মনে হচ্ছিল আমার আত্মাটাই বের হয়ে যাবে। আমি যেন বলে উঠলাম, কে আপনি? আপনি কে? পিঠে হাত রেখেছেন। ঠিক তখনই আমি দেখতে পাই মধ্যবয়স্ক একজন লোক আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, আমার নাম আফজাল। আপনি কে? আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আমি তখন ভয় এবং কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলাম, আমি হলাম জসিম কবিরাজ। আমি আপনাদের গ্রামে আজকে নতুন এসেছি। সে আফজাল নামের লোকটা তখন বলে উঠল, ও আচ্ছা, এই জন্যই তো আপনাকে চিনতে পারলাম না। নতুন এসেছেন, কার বাড়িতে এসেছেন, তার নাম কি আমাকে বলুন, আমি আপনাকে খুঁজে দিব। আমি তখন আফজাল নামের সেই লোকটাকে বলি, আচ্ছা ভাই, আপনি কি এই গ্রামের সবকিছু চিনেন, সবকিছু বিষয় জানেন? তখন লোকটি বলল, হ্যাঁ, কেন নয়, এটা আমার জন্মভূমি। এই গ্রামে আমার জন্ম হয়েছে,
তাই গ্রামে বড় হয়েছি, আমি চিনবো না? আমি তখন লোকটাকে নদীর দিকে ইশারা করে বলি। লোকটা বয়স্ক লোকটার কারণে আমি তাকে চাচা বলে সম্বোধন করি। আচ্ছা আফজাল চাচা, আপনাদের এই নদীটা এত রক্ত কেন? হ্যাঁ, এত রক্ত এলো কোথা থেকে? লোকটা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে নদীর দিকে তাকায় এবং বলে ওঠে, ওই মিয়া, আপনার মাথায় সমস্যা নাকি? আপনি কোথায় রক্ত দেখতেছেন? এটা তো নদী। এখান থেকে আমরা মাছ ধরে জীবিকা নির্বাহ করি, আর আপনি বলতেছেন রক্তের নদী। আসলে কি আপনি পাগল নাকি কি বুঝতে পারতেছি না তো। আমিও তখন নদীর দিকে তাকিয়ে হতভম্ব হয়েছে। আমি দেখি সত্যি তাই, কোনো রক্ত নেই, একদম যেন সাধারণ একটা নদী। আমি তখন বুঝতে পারি এটা শুধু আমার সঙ্গে যেটা হচ্ছে সেটা একটা মায়া ছিল। তাই আর এই বিষয়ে কথা না বলে আমি লোকটাকে বলি, আপনার নাম? আমার খুব পরিচিত মনে হচ্ছে। আমার বাবা মা এই গ্রামে এসেছেন ঘুরতে, এবং আমার বাবা বলেছিল তার বন্ধু আফজালের বাসায় এসে থাকবে। আফজাল চাচা তখন আমাকে বলে উঠলো, তুমি কি রফিক সাহেবের কথা বলছো? আমি তখন বললাম, হ্যাঁ রফিক সাহেব, এটা আমার বাবার নাম। আফজাল চাচা তখন বললেন, তুমি রফিক সাহেবের ছেলে জসিম? আমি তখন বললাম, জি চাচা, আমি জসিম বলছি। চাচা, আমার বাবা মা কোথায় আছে? আমি আমার বাবা মাকে নিতে এসেছি, আমার খুব চিন্তা হচ্ছে তাদের জন্য। আফজাল চাচা তখন আমার দিকে কেমন যেন এক নজরের দিকে তাকালো এবং আমাকে উদ্দেশ্য করে বলল, তুমি তাহলে সে ভয়ঙ্কর জসিম কবিরাজ, তাই না? তোমার অপেক্ষায় তো আমরা ছিলাম, অবশেষে তুমি চলে এলে আমাদের গ্রামে। আমি আফজাল চাচার এই কথাগুলো কোনো মানেই বুঝতে পারছিলাম না। আমি তখন আফজাল চাচাকে বলি, চাচা, আমি আপনার কথার মানে বুঝতে পারলাম না, আমাকে একটু বুঝিয়ে বলবেন? আর আমার অপেক্ষায় আপনারা আছেন মানে বুঝতে পারলাম না। আফজাল চাচা কোনো কথা বললেন না, তিনি শুধু বললেন, চলেই যেহেতু এসেছো তাহলে সব কিছু বুঝতে পারবে। এখন চলো, তোমাকে তোমার বাবার ও মার কাছে নিয়ে যাই। আমি আর কিছু বললাম না, কারণ আফজাল চাচার কথা আমার কাছে কেমন যেন রহস্যময় লাগছিল। আফজাল চাচা আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, আমি চাচার পেছনের দিকে যাচ্ছিলাম, চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম সুন্দর সকালটা কিভাবে কতটা সুন্দরভাবে কাটছে। চারদিকে থেকে সুন্দর সুন্দর ফুল ফুটছে, পাখিদের কিচির মিচির আওয়াজ হচ্ছে। আহা, কি সুন্দর মনোরম পরিবেশ। যেতে যেতে হঠাৎ চোখে পড়ে গ্রামের মাঝামাঝি একটা অবস্থায় বিশাল একটা বট গাছ নিচে। ওইখানে সে 5 জন যুবক বসে আছে, যাদেরকে আমি দেখেছিলাম গ্রামের মধ্যে প্রবেশ করবার আগে। আমি দেখি তারা সুন্দরভাবে বসে আছে, কোনো খারাপ ব্যবহার নেই তাদের মধ্যে। আমি তখন আফজাল চাচাকে উদ্দেশ্য করে বলে উঠলাম, চাচা, ওরা 5 জন কে? আফজাল চাচা তখন আমাকে উদ্দেশ্য করে বলল, কেন জসিম, তুমি কি ওদেরকে চেনো না? হ্যাঁ। আমি তখন আফজাল চাচাকে বলি, না চাচা, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি না। এত সকালে ওরা একসাথে এজন্য জিজ্ঞেস করলাম আর কি, আপনি কি ওদেরকে চিনেন? আফজাল চাচা তখন আমাকে উদ্দেশ্য করে বলল, ওদেরকে আমি খুব ভালো করে চিনি। ওদের বাড়ি এই গ্রামে। ওদের নাম হচ্ছে, একজনের নাম ফরহাদ, আরেকজনের নাম রাসেল, আরেকজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম হচ্ছে রনি, আর শেষের জনের নাম হচ্ছে রানা। ওরা 5 জন খুব ভালো বন্ধু। কিছু বছর ধরে ওরা একসাথে ঘোরাফেরা করছে। ওই যে রনিকে দেখছো না, ও হচ্ছে আমার ভাতিজা। খুব ভালো একটা ছেলে ছিল একটা সময়, কিন্তু খারাপ হয়ে গেছে এখন। গ্রামের মধ্যে চুরি চামারি লুচ্চামি করে বেড়ায় আর কি। আর সঠিক কারণ জানি না কেন ওরা খারাপ হয়েছে। তুমি চাইলেও ওদের সাথে আমি তোমাকে কথা বলে দিতে পারি। আমি তখন বললাম, না চাচা, আগে চলুন, আগে আমার বাবা মার সাথে দেখা করতে হবে। ইনশাল্লাহ ওদের সঙ্গে আমি সময় মতো কথা বলবো। তারপর আর কথা না বলে আমি চাচার সাথে বাড়িতে চলে গেলাম। যাওয়ার সময় আর কোনো কেমন জানি আওয়াজ ভেসে আসতে লাগলো। মনে হচ্ছিল কেউ আমাকে বলছে, জসিম তুমি যাও, এখান থেকে চলে যাও, নয়তো ওরা তোমাকে বাঁচতে দেবে না। আবার কেউ আমাকে বলছিল, জসিম তোকে রহস্যময় গ্রামে স্বাগত জানাচ্ছি আমি। আবারও কারো আওয়াজ, চিৎকার যেন ভেসে আসতে থাকে। আবার কখনো কখনো হাসির শব্দ ভেসে আসতে থাকে। আমি আসলে এর মাঝে বুঝতে পারছিলাম না কোনটা সত্য আর কোনটা মায়া। আস্তে আস্তে গ্রামের লোকজন গ্রাম থেকে বের হতে শুরু করে, যে যার কর্মস্থলে রীতিমতো যেতে শুরু করে। লোকজনের মুখে কি সুন্দর হাসি, কোনো চিন্তা নেই, কোনো ভেদাভেদ নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো অহংকার নেই, যেমনটা আমি স্বপ্নের মধ্যে দেখেছিলাম। আমি মনে মনে ভাবতে থাকি, তাহলে আমাকে অপেক্ষা করতে হবে সন্ধে হওয়া পর্যন্ত, তাহলে আমি বুঝতে পারবো আসলে এই স্বপ্ন ছিল নাকি কি ছিল। ভাবতে ভাবতে কিছু সময়ের মধ্যে আমি চলে আসি একটা বাড়ির সামনে। বাড়িটা দেখতে খুবই সুন্দর এবং চারপাশ দিয়ে ফুলের বাগান, আর ফুলের উপরে হাজার রকম প্রজাতি উড়ে বেড়াচ্ছে। মৌমাছি ফুলের মধ্য থেকে মধু সংগ্রহ করছে। মনে হচ্ছিল এটা কোনো বাড়ি না, এটা কোনো ফুলের বাগান। চারদিক থেকে হাজার হাজার ফুলের সুঘ্রাণ যেন আমাকে মনোমুগ্ধ করে দিচ্ছিল। তখনই আফজাল চাচা আমাকে উদ্দেশ্য করে বলে উঠল,
জসিম, এটাই হচ্ছে আমার আপাতত বাড়ি। আমি চাচার বক্ষে এই কথাটা শুনে অবাক হয়ে যাই এবং চাচাকে উদ্দেশ্য করে বলি, আপাতত বাড়ি মানে বুঝলাম না, আমাকে একটু বুঝে বলুন তো, আপনি কে? আপনাকে আমার কেমন যেন রহস্যময় মনে হচ্ছে। চাচা তখন আমার দিকে ফিরে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, জসিম, এটা রহস্যময় গ্রাম, এখানে রহস্য বুঝে ওঠাটা কিন্তু এতটা সহজ নয় জসিম। তবে তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তুমি পারবে। চলে এসো, আমার বাড়িতে তুমি প্রবেশ করো। আমি আর কথা না বাড়িয়ে আফজাল চাচার বাড়ির মধ্যে প্রবেশ করলাম। মুহূর্তের মধ্যে আমার পুরো শরীরটা ঠান্ডা বাতাস অনুভব করলাম। মুহূর্তের মধ্যে আমার মনটা শান্ত হয়ে যায়, সমস্ত চিন্তা দূর হয়ে যায় এবং মনের মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভব করি। তারপর আমি আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করি। তখনই আফজাল চাচা একটু জোর গলায় বলে ওঠে, রফিক ভাই, রফিক ভাই, দেখো কে এসেছে তোমাদের খুঁজতে। ঘরের মধ্য থেকে কিছু সময়ের মধ্যেই বের হয়ে আসে আমার বাবা। বাবাকে দেখে আমার মনের মধ্যে অন্যরকম ভালো লাগা চলে আসে। তার কিছু সময়ের মধ্যে আমার মাও ঘর থেকে বের হয়ে আসে এবং তারা আমাকে দেখে রীতিমতো কান্নায় জড়িয়ে ধরে বলে, জসিম বাবা, তুমি কেমন আছো? আর তুমি এই গ্রামে কিভাবে এলে? আমি তখন আমার বাবা মাকে জড়িয়ে ধরি আর বলি, তোমাদের জন্য অনেক চিন্তা হচ্ছিল, আমি আজেবাজে স্বপ্ন দেখছিলাম, এই জন্যই আর থাকতে না পেরে চলে আসলাম। তোমাদের আর এই গ্রামে থাকতে হবে না, তোমরা আজই চলো, বাড়িতে চলে যাবে। এটা বলার পর আফজাল চাচার দিকে তাকাই এবং দেখি আফজাল চাচার বুকটা কেমন জানি কালো হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই কেমন যেন একটা খটকা লেগে যায়। তখনই আমার বাবা আমাকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ জসিম, বাড়িতে তো অবশ্যই যাব, কিন্তু তোমার সাথে আমাদের কিছু কথা আছে। চলো, ঘরের মধ্যে চলো, ঘরের মধ্যে গিয়ে আমরা বলবো তোমায়। আমি তখন মায়ের দিকে তাকাই, মা বাবার সম্মতি জানায়। আমার হঠাৎ করে চোখে পড়ে যায় বাবার চোখের দিকে। আমি দেখি বাবা এক নজরে আফজাল চাচার চোখের দিকে তাকিয়ে আছে এবং মুচকি মুচকি একটা হাসি দিচ্ছে। তখনই আমি বাবাকে উদ্দেশ্য করে বলি, বাবা, কি হয়েছে? তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ? বাবা তখন আমাকে বলে ওঠে, ঘরের মধ্যে চলো জসিম, অনেক কথা আছে, অনেক কথা আছে তোমার সাথে। আজকে এতটুকুই রাখছি, আগামীকাল এই পর্বের তৃতীয় পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি হাফিজুর রহমান রানা, এই ঘটনার লেখক আমি নিজেই। আসসালামু আলাইকুম। আগামীকালের জন্য অপেক্ষা করুন, আসছে জসিম কবিরাজের রহস্যময় গ্রামের তৃতীয় পর্ব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাইয়া। ওয়াও, এন্ড শুনেই ফেললাম আমরা কিন্তু জসিম কবিরাজের ঘটনার দ্বিতীয় পর্ব। এক্স্যাক্টলি আমরা যেটা যদি বলি তাহলে বলতে হবে যে বেশ অনেক আগে আমরা অলমোস্ট 3 months আগে আমরা এটার প্রথম পর্বটা শেয়ার করেছিলাম। 979 এক্স্যাক্টলি 979তম এপিসোডে আমরা শেয়ার করেছিলাম এবং 979তম এপিসোডে প্রথম যে ঘটনাটা ছিল বা একটাই ঘটনা ছিল, সেটা ছিল জসিম কবিরাজের ঘটনা। সেই ঘটনার দ্বিতীয় পর্ব আমরা আজকে শুনছি এবং ইনশাআল্লাহ তৃতীয় পর্বটা আপনারা আগামীকাল অথবা পরশু দিন হয়তো বা শুনতে পাবেন, বিকজ তৃতীয় পর্বটা আমার কাছে চলে এসেছে। ইনশাআল্লাহ আমরা শোনাবো এবং এটা কিন্তু সিরিজ আকারে যাচ্ছে, বেশ লম্বা একটা সিরিজ হতে যাচ্ছে। ইনশাআল্লাহ আশা করি 7টা বা 8টা এপিসোডে শেষ হবে এই সিরিজটা এবং একটা সিজন ওয়াইজ চলতে থাকবে। মানে বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে এই গল্প এবং আমার কাছে কিন্তু খুব দারুণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা যদি চান জসিম কবিরাজের ঘটনা রেগুলার হোক, অবশ্যই কমেন্ট করবে, জানাবেন, সেটা আমি চেষ্টা করবো আপনাদের সামনে নিয়ে আসা। তবে এই গল্প পুরোপুরি আমার কাছে আছে, আমি ভেঙে ভেঙে আপনাদেরকে শেয়ার করছি, এতে করে আমার জন্য ভালো হচ্ছে, আপনাদেরকেও শোনাতে আনন্দ পাচ্ছি আমি। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে দেরি না করে আমাদের হাতে আরো কিছু স্টোরি আছে, সেই স্টোরিগুলো পড়া শুরু করবো। চলে যাই পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তার নাম হচ্ছে শাকিল। এই শাকিল ভাইয়ের বাড়ি আমাদের এলাকা এবং আমার পরিচিত। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার মূল ঘটনায় আসি। ঘটনার শুরুতেই বলে দিচ্ছি, অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হলে ক্ষমা, সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ঘটনা। সময়টা ছিল গরমের মৌসুম। গধূলির বিকেলে এলাকার আড্ডাময়ী বাগানে বসে আমি আর শাকিল আড্ডা দিতে শুরু করি। কিন্তু সেদিন আড্ডা শুরু হলো ভয়ের জগতের কথা নিয়ে। কেবলমাত্র সূর্য মামা হাসি বন্ধ করেছে, চারপাশে হালকা সাদা হয়ে গেছে, আকাশের বুক চিরে বের হয়েছে এক ফালি চাঁদ। আমাদের সেই চাঁদ মামা, যার মিষ্টি হাসি আমার
মুগ্ধ চোখে দেখি তার হাসির আলোয় চারিদিকে পরিষ্কার সাদা হয়ে উঠেছে, সাথে হালকা বাতাসও বইছে। এক কথায় মনোমুগ্ধ করা এক পরিবেশ। এই পরিবেশের মাঝে শাকিল হঠাৎ করে আমাকে বলল, বাইজিৎ শোন, তোকে একটা কথা বলি। আমি বললাম, বল না, কি বলবি? তখন শাকিল আমাকে বলল, এই বাগানে কখনো রাতের বেলা একা আসবি না। এমন কথা শুনে আমি একটু অবাকই হলাম, আর শাকিলকে বললাম, কেন রে, কি হয়েছে বলতো? তখন শাকিল আমাকে বলা শুরু করলো। বলছেন, শাকিল, আজ যে একটা মেয়ের সাথে রিলেশন আছে না, সেটা তো তুই ভালো করে জানিস। তো গতকাল রাত 9টা কিংবা 10টার দিকে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য বাগানে আসি। বাগানে এসে তাকে কল দিয়ে তার সাথে কথা বলাও শুরু করি। আমি বাগানের শুরুর দিকে দাঁড়িয়ে তাই কথা বলছিলাম। আকাশের বুক চিরে বের হওয়া চাঁদ মামার প্রাণ খোলা হাসিতে চারিপাশটায় স্পষ্ট দেখা যাচ্ছিল। এদিকে গ্রাম অঞ্চলে তো রাত 9টা বা 10টা মানে গভীর রাত। তো কথা বলতে বলতে হঠাৎ করে আমার চোখ চলে যায় বাগানের শেষের দিকে। তখন আমি যা দেখতে পাই তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না, আর কেউ প্রস্তুত থাকবেও না। আমি দেখলাম বাগানের বুকে সে বিশাল বড় গাছপালাগুলো রীতিমতো ঠায় দাঁড়িয়ে আছে। সেই গাছগুলোর মতো বড় একটা অবয়ব আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। সে অবয়বটা আমার দিকে হেঁটে হেঁটে আসছে। আমি তার পা যেন মাটিতে স্পর্শ করছে না। বাইজিৎ, তুই একটু চিন্তা করে দেখ, একা একটা জায়গায় তোর চারপাশ গাছপালা ছাড়া আর কিছু নেই। তখন তুই এমন কিছু দেখলে, আকৃতি দেখলে, তোর কলিজা কিন্তু শুকিয়ে যাবে। তখন তুই কি করবি? তোর অবস্থায় বা কি হবে তখন বলতে পারবি? জানি পারবি না। আমি যখন এই অবয়বটাকে দেখলাম না, দেখা মাত্র আমার কথা বলা বন্ধ হয়ে গেল। ফোনের উপাস থেকে আমার ভালোবাসার মানুষটি অনর্গল কথা বলে যাচ্ছে। আমার নীরবতা বুঝতে পেরে বারবার হ্যালো হ্যালো বলে যাচ্ছিল। তার কথা আমার কানে বাজছে, কিন্তু আমি মুখ থেকে কোনো কথা বের করতে পারছিলাম না। ভয় যেন আমি জমে গিয়েছিলাম। হঠাৎ তখন লক্ষ্য করলাম অবয়বটির মুখ দেখা যাচ্ছে না। মুখের জায়গাটা কালো জমাট বাঁধা অন্ধকার। এটা দেখে মুহূর্তের মধ্যে আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেল। আমি যেন ভয় থরথর করে কাঁপছিলাম। মুহূর্তেই মনে হলো, যদি আর 1 সেকেন্ড এখানে থাকি তাহলে এখনই মারা যাব। ভয় সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। হঠাৎ করে তখন শুধু একটা বিষয় মাথায় এলো, আর আমি ঠিক সেটাই করলাম। মনে মনে শুধু নিজেকে এতটুকু বললাম, শাকিল, বাঁচতে চাইলে পালা। আমার মাথায় তখন এটাই আসছিল। এটাই বলে আমি এক দৌড়ে রীতিমতো বাড়িতে চলে যাই। গিয়ে আমি রুমে ঢুকে পড়ি। তারপর রুমের দরজা লক করে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। তারপর আমার কিছুই মনে নেই। যখন চোখ মেললাম তখন সকাল হয়ে গেছে। আসলে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম নাকি অতিরিক্ত ভয়ে ঘুমিয়ে পড়েছিলাম তা আমি জানি না। সেদিন শাকিল আমাকে হঠাৎ করে এই ঘটনাটি বলে। আমি তো তাকে বলিও নি ভৌতিক কোনো ঘটনা বলার জন্য, কিন্তু তখন আমি বুঝতে পারি তার কাছ থেকে আমি আরো কিছু নিতে পারবো। যেহেতু এই ঘটনার সূত্র ধরেই তার কাছ থেকে আরো ঘটনা পেয়েছি, তাই এই ঘটনাটি আমি আগেই প্রকাশ করলাম। যাই হোক, শাকিল যখন আমাকে বলল এই ঘটনা আমি আমার পরিবারের কাউকে বলিনি, তখন শাকিলকে বললাম, কিন্তু কেন? এত ভয়ঙ্কর ঘটনা তুই কাউকে বলিসনি কেন? আমার মনে হয় ঘটনাটি তোর পরিবারকে জানানো উচিত ছিল। যদি তোর বাড়িতে এই অবয়বটা আসতো তাহলে কি হতো ভেবে দেখেছিস? আমার কথা শুনে শাকিল নতুন করে কোনো এক ভয়ের জগতে ডুব দিল, আর নতুন করে বলা শুরু করলো পুরনো কিছু ভয়ের অভিজ্ঞতা। বলছেন, শাকিল, সালটা সঠিক মনে নেই, কিন্তু সময়টা ছিল বর্ষাকাল। বেশ কিছুদিন হয়েছে তোদের এলাকায় এসে বাড়ি করেছি। বর্ষা মৌসুম এসেছে। সারাদিন মুষলধারায় বৃষ্টি হয়েছে। টিনের চালে ঝুমঝুমিয়ে বৃষ্টির ফোঁটা পড়ছে। এ যেন বৃষ্টির নিজের বানানো গান। সারাদিন বৃষ্টির ঝুমঝুম গান শুনে রীতিমতো কেটে গেল। সারাদিন বৃষ্টির ঝরে পড়ার কারণে দিন শেষে যেন বৃষ্টি ক্লান্ত হয়ে গিয়েছিল। বিকেলের দিকে বৃষ্টি আর সেখানে নেই, কিন্তু আকাশের বুকে ঘন কালো মেঘ জমাট বেঁধে আছে। তুই তো জানিস পাশের এলাকায় আমার মামার বাড়ি। আমাদের মামা বাড়ি থেকে আমাদের বাড়িতে যেতে মাত্র 5 মিনিট লাগে। তো বৃষ্টি থামার পর আমি আর আমার মামা বাড়িতে চলে যাই। সাথে বাবাও গিয়েছিল। এদিকে বাড়িতে আমাকে একা রেখে গেছে। আমার একা একা বাড়িতে ভালো লাগছে না, তাই আমি ঠিক করলাম আমি নিজে মামার বাড়িতে গিয়ে মা বাবাকে ডেকে আনবো। এর মধ্যে সন্ধ্যায় আজান দিয়ে দেয়। আমিও বাইরে তাকিয়ে দেখি একদম ঘটঘটে অন্ধকার চারপাশটা। এদিকে কারেন্ট চলে গেছে, মোমবাতিও প্রায় ফুরিয়ে এসছে। তাই আর কোনো চিন্তা না করে আমি মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। হাতে একটা টর্চ লাইট নিয়ে রওনা হলাম। তুই তো জানিস বাইজিৎ, আমার মামার বাড়িতে যাওয়ার রাস্তা, সেই রাস্তা ধরে কিছু হেঁটে গেলে সামনের রাস্তা কতটাই ভাঙা পড়ে। আবার সেই ভাঙা রাস্তাটুকু সাথে করে নিয়ে পরিত্যক্ত 2টা
পুকুর, আর পুকুর দুটোর চারপাশে কি পরিমাণ জঙ্গল আর বাঁশঝাড় আছে তুই তো দেখেছিস, তুই তো সব জানিস। তো আমি যখন টর্চ লাইট জ্বালিয়ে সেই ভাঙা রাস্তার কাছে আসি, হঠাৎ আমার পিঠে শিরদানা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি ভয় পেলেও নিজেকে ভাবছিলাম বৃষ্টির কারণে হয়তোবা এমন শীত লাগছে, হয়তোবা এই কারণে শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগছে। তো বিষয়টা আর তেমন একটা আমলে নিলাম না, কিন্তু আমি সেই ভাঙা রাস্তার সামনে দাঁড়িয়ে সেই রাস্তা পার হতে আমাকে সেই ভাঙা রাস্তায় নেমে পানিতে ভিজে পানির ভিতর দিয়ে হেঁটে হেঁটে তারপর সেই রাস্তা পার হতে হবে। সেই ভাঙা রাস্তায় অনেকটা পানি জমেছিল, আবার সেই পুকুরের পানি এক হয়ে প্রায় আমার কোমর পর্যন্ত পানি জমে গিয়েছিল ভাঙা রাস্তায়। তো যাই হোক, আমি কোনো কিছু না ভেবে সেই ভাঙা রাস্তায় নেমে পড়ি, কারণ আমাকে যেভাবে হোক না কেন আমার বাড়িতে যেতেই হবে। তো আমি যেই না পানিতে নেমেছি, হঠাৎ করে আমার সামনে পানির নিচ থেকে বল্ব বেরিয়ে আসলো। মনে হচ্ছিল ফুটন্ত পানি রীতিমতো বল্ব দিয়ে উঠছে। সেই বল্ব থেকে রীতিমতো উঠা পানির সাথে ঘন ঘন কালো চুল ভেসে ভেসে উঠছে, সাথে সাথে পরিবেশটা ভারী হয়ে গেল। চারপাশে মাছ পচা দুর্গন্ধে ভরে গেছে। আমি বুঝতে পারলাম আমি মেছো দেহের খপ্পরে পড়েছি। তখন আমি আর কোনো চিন্তা না করে পানি থেকে উঠেই একটা চিৎকার করে বাড়ির দিকে দৌড় দিই। আমি যে চিৎকার দিয়ে দৌড় দিয়েছি, আমি শুধু এতটুকু মনে করতে পারছি, তারপর আর কি হয়েছে আমি জানি না। আমি যখন চোখ খুললাম, আমি দেখলাম আমি আমার বাড়িতে বাবা মায়ের রুমে। আমার সারা শরীরে খুব ব্যথা, আর আমার সারা শরীরে কাদা মাখানো। আমার পাশে বাবা মা বসে আছে, আর কিছু প্রতিবেশী দাঁড়িয়ে আছে। মা আমার পাশে বসে রীতিমতো কান্না করছে। আমার যত দূর মনে পড়ে আমি দৌড় দিয়ে ঠিকই, কিন্তু বাড়িতে আসতে পারিনি। তাই মাকে জিজ্ঞেস করলাম আমি বাড়িতে আসলাম কিভাবে। তখন মা বলল, তুই বাড়ির কাছে এসে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেছিলিস। আশেপাশে মানুষ তোকে চিৎকার শুনে বাড়িতে নিয়ে আসে, আর একজন তোর মামার বাড়িতে গিয়ে আমাদের খবর দেয়। আমরা বাড়িতে এসে দেখি তুই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছিস। তারপর বাবা আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছিল তোর, তোমার এই অবস্থা কেন? তখন আমি আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলি। আমার কথা শুনে আমার পাশে দাঁড়িয়ে থাকা প্রতিবেশীর মধ্য থেকে একজন বলে উঠল, ওই জায়গাটা এমনিতেও ভালো না। বেশ কিছু বছর আগে ওই ভাঙা রাস্তার সাথে সেই পরিত্যক্ত পুকুরে বৃষ্টির পানিতে ভরে উঠেছে। তো সেখানকার একজন মহিলা তার কিছু পানি পড়া ধোয়ার জন্য সে পুকুরে যায়। তার ছোট্ট একটা ছেলে ছিল, সেই ছেলেটিও তার মায়ের সাথে সে পুকুরে যায়। তো সেই মহিলা পুকুরের পাড়ে দাঁড়িয়ে কাপড় ধুচ্ছিল, আর তার ছেলে তার দিকে রীতিমতো দাঁড়িয়ে পানি খেলা করছিল, গোসল করছিল। তো সেই মহিলা যখন কাপড় ধোয়া শেষ করে তখন আশেপাশে তাকিয়ে দেখে তার ছেলে নেই। তখন তিনি চিৎকার করে এবং সেই নদীতে নেমে পড়ে। পুকুরটি একদম গভীর ছিল না। তার চিৎকার শুনে আশেপাশে ঘর বাড়ি থেকে মানুষজন বের হয়ে আসে। এসে তারা সবকিছু শুনে। তারাও পুকুরে নেমে সেই ছেলেটিকে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একটা পর্যায়ে সেই ছেলেটিকে মৃতদেহ অবস্থায় পাওয়া যায় এবং পুকুর থেকে উদ্ধার করা হয়। তো সেই জায়গাটা সন্ধ্যার পর একটু সাবধানে চলাচল করাই ভালো। এসব বলে প্রতিবেশীরা যা যার মতো নিজ বাড়িতে চলে যায়। এসব কথা শুনে আমার বাবা আমাকে ধরে নিয়ে আগে গোসল করেন। তারপর আমার বাবা কিছু দোয়া কালাম পরে আমাকে ঝাড়ফুঁক করে দেয় এবং পানি পড়া দিয়ে যায় এবং পানি খাইয়ে দিয়ে যায়। এরপর আমার বাবা আমাকে বলে, শোনো বাবা, তুমি যে চুল দেখেছো না, সেটা ছিল সেই বেছোদেওর চুল। আল্লাহর রহমতে তুমি বেঁচে গিয়েছো। এরপর আর কখনো সন্ধ্যার পর ওই দিকটা যাবে না, কেমন? এখন ঘুমিয়ে পড়ো। তারপর আমি বাবা মায়ের সাথে ঘুমিয়ে পড়ি। এই ঘটনার পর মাঝে মাঝে শুনতাম কেউ যেন বাইরে থেকে আমার নাম ধরে ডাকছে, অচেনা কণ্ঠে ডাকছে। আবার কেউ আমার ঘরের টিনের চালে ধারালো কোনো কিছু দিয়ে আঁচড় দিচ্ছে। আঁচড়ের শব্দে আমার ঘুম ভেঙে যেত। আবার মাঝে মাঝে আমার ঘরের টিনের চালে কেউ অনবরত ঢিল ছুটত। প্রচুর পরিমাণে শব্দ হতো তখন। এরপর শুধু ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এই বলে শাকিল তার ঘটনা শেষ করলো। ঘটনাগুলো শুনে আমার কিছুটা ভয় লাগলো। এরপর আমরা আড্ডা শেষ করে বাড়িতে চলে যাই। প্রিয় জেফরি খান ভাই, আমার সাথে যে পড়ে আছে সে আমার সাথে কত বছর ধরে আছে তা আমি জানি না, তবে এসব প্রকাশ পেয়েছে আমি যখন ভৌতিক কথায় জিনের মায়াজাল ঘটনাটি পাঠালাম 819তম পর্বে। তার অল্প কিছুদিনের আগে। তারপরে তো আমি অসুস্থ হয়ে গেলাম পরিণামক এক অন্য জগতের সত্তার আগমনে। এ ব্যাপারে কখনো কোনো কথা বলিনি। এই ব্যাপারে কথা না বলাই ভালো, এতে আমার ক্ষতি হতে পারে। যাই হোক, এই ঘটনাগুলো আমি যখন শুনেছিলাম তখন আমার তেমন কোনো সমস্যা ছিল না, কিন্তু এই ঘটনাগুলো পাঠানোর সুযোগ হয়ে ওঠেনি। জেফরি ভাই, আপনি তো জানেনই আমি কোনো ধরনের ঘটনা পাঠিয়েছি আগে।
তো যাই হোক, প্রায় 1 মাস আগে থেকে আমি ভাবছিলাম আমি আবারও ঘটনা লেখা শুরু করব। তো এর মাঝে হঠাৎ করে শাকিল হন্তদন্ত হয়ে আমার কাছে আসলো। আমি শাকিলকে দেখে বেশ অবাক হলাম, কারণ শাকিলের চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখতে পাচ্ছি। শাকিল আমার কাছে এসে আমাকে বলল, বাইজিৎ, আমি কাল রাতে ভয় পেয়েছি আর না বুঝে একটা ভুলও করে ফেলেছি। আমি শাকিলকে বললাম, কি হয়েছে, কি ভুল করেছিস বল তো, সত্যি করে বল। তখন শাকিল তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলা শুরু করলো। বলছে শাকিল, আমি কাল রাতে একটা কাজ থেকে বাড়ি ফিরছিলাম, সন্ধ্যা 7:30 হবে। বলাই বাহুল্য, আমাদের এলাকার ভেতরে রাস্তার পাশে মোট 8টা পুকুর আছে। সবগুলো পুকুরে রীতিমতো একটা পাশ দিয়ে খনন করা, আর রাস্তার ওপাশে শুধু ফসলি জমি। তবে ফাঁকে ফাঁকে শুধু ঘর বাড়ি আছে। ঘটনায় ফিরছি, আমি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এলাকার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলাম। তো আমি যখন রাস্তার মাঝামাঝি চলে এসেছি এবং সেখানে যে পুকুরটা আছে না, সে পুকুরের সীমানা পা রেখেছি, হঠাৎ করে আমি দেখলাম আমার সামনে একটা টাকি মাছ। মাছটি লাফালাফি করছে। মাছটা দেখে আমি অবাক হলাম না, কারণ টাকি মাছ যে পানি থেকে লাফিয়ে ডাঙায় উঠে আসে এটা আমার অজানা নয়। মাছটি খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোট না। তা আমি মাছটি ধরে নিয়ে রীতিমতো বাড়িতে চলে আসি। বাড়িতে গিয়ে মাকে বলি মাছটি একটা বালতির ভেতরে রেখে দিতে। মা আমার হাতে দেখে রীতিমতো জিজ্ঞেস করলো, এই মাছ কিভাবে পেলাম? তখন আমি তাকে সমস্ত ঘটনা খুলে বলি। মা সবকিছু শুনে এটা বালতির ভেতরে পানি আনতে যায়। এর মাঝে আমি মাছটাকে অতিরিক্ত লাফালাফির কারণে মাটিতে সজোরে আছাড় মারি। আছাড় মারার পর আমি দেখতে পেলাম মাছটি নড়ছে না। আমি ভাবলাম মাছটা তো মারা গেছে। এরপর বালতি করে রীতিমতো পানিটা নিয়ে আসি। তো আমি মাটি থেকে মাছটি তুলে সে বালতির ভেতরে রাখি। তারপর মা সে বালতি ঘরে নিয়ে আসে এবং ভারী একটা জিনিস সে বালতির উপরে রেখে দেয়, কারণ বালতির ভিতরে মাছটি রাখার পর মাছটি যেন জেগে উঠেছিল আর আবারও লাফালাফি করতে শুরু করে। তারপর আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমার রুমে গিয়ে শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর সে বালতির ভেতর থেকে কি পরিমাণ মানুষ মাছের লাফালাফি শব্দ আসছিল, শব্দটা এতটাই বেশি জোরালো হচ্ছিল, মনে হচ্ছিল আমি সেই বালতির ভেতরে ছোট মাছ নয়, অনেক বড় মাপের মাছ রেখেছি। যাই হোক, বিষয়টাকে স্বাভাবিক ভেবেই ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠার পর মা সেই বালতি বাইরে নিয়ে রীতিমতো মাছটি কাটার জন্য যায়, কিন্তু অবাক করার বিষয় হলো বালতির ভেতরে কোনো মাছ ছিল না। বালতির মুখ এমন ভাবে টেকে রাখা ছিল, যদি কোনো বড় মাছ রাখতাম তাও বের হতে পারতো না। বালতিটি ঠিক সেভাবে ছিল যেভাবে বালতিটিকে রাখা হয়েছিল, এতটুকু এদিক সেদিক হয়নি। তাহলে মাছটা গেল কোথায়? বালতির ভেতরে সব পানি ঢেলে ফেলা হলো, কিন্তু বালতির ভেতরে মাছ দূরের কথা, মাছের আঁশ পর্যন্ত নেই। এই মাছটি গেল কোথায় আর কিভাবে গেল? বালতি থেকে কিভাবে মাছ গায়েব হতে পারে? আমি কিছু বুঝতে পারছিলাম না। আমি প্রচন্ড ভয় করছে। আমি শাকিলের কথা শুনে হতভম্ব হয়ে যাই। তারপর শাকিলকে একটা বকাবকি করি মাছটিকে আছাড় মারার কারণে। যাই হোক, এরপর আমি পরিচিত এক কবিরাজের ঠিকানা দিয়ে সেখান থেকে ঝাড়ফুঁক করে নিয়ে আসতে বলি। তো এরপর শাকিল সেই কবিরাজের কাছে গিয়ে ঝাড়ফুঁক করে নিয়ে আসে। তো এই ছিল দুটি কম্বো প্যাকেজ স্টোরির, যা শাকিলের জীবনে ঘটে গিয়েছে। আরো সংগ্রহ করছি, সাধারণত লিখে পাঠাবো। আমি লেখার শেষে পরবর্তী ঘটনার কথা উল্লেখ করতাম, কিন্তু কিছু ভয়ঙ্কর ঘটনা পেয়েছি যা আমি কনফিউজড। কোনো ঘটনা আগে লিখবো, তাই নির্ধারিত কোনো নাম উল্লেখ করলাম না। এর থেকে যে ঘটনাটি ভৌতিক কথা নিয়ে আসবো সবগুলো গ্রাম বাংলার সত্যি ঘটনা হবে, যা হবে ভয়ঙ্কর ভৌতিক ঘটনা। প্রিয় জফরি খান ভাই এবং শ্রোতা বন্ধুরা, এই ছিল আমার সংগ্রহ করা ঘটনাগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। লেখার মধ্যে কোনো অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তৌফিক দিলে সামনে ভয়াবহ গ্রাম বাংলার সত্যি ঘটনা নিয়ে আসবো। আমার জন্য দোয়া করবেন, আমি যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। আপনাদের জন্য দোয়া রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়ান্ডারফুল স্টোরি। এবং আমাদের বাইজিৎ বোস্তামি ভাই অনেকদিন পর আরেকটা স্টোরি লিখলো, দারুণ ছিল স্টোরি। কনগ্রাচুলেশনস, আপনার স্টোরিটা কিন্তু শেয়ার হয়ে গেল ভৌতিক কথা, এবং আশা করি আপনার পরবর্তী স্টোরিও শেয়ার হয়ে যাবে। খুব সুন্দর ছিল স্টোরি, দারুণ, খুব ভালো ছিল ভাই। এবং আমি আশা করি যে যারা যারা শুনেছেন আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। আমরা দেরি করবো না, আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টোরিতে। আমি শিহাব আহমেদ রানা, দেশের বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়া থানার কোনো এক গ্রামে। আজকে এক সত্য ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ঘটনাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ঘটনাটির নাম দিতে পারেন মিশরীয় কালো জাদু। এই ঘটনাটি ইন্ডিয়ার কোনো এক গ্রামের ঘটনা। আমি এই গ্রামটির নাম এবং ঠিকানা গোপন রেখে ঘটনাটি লিখছি, তাই আমার মতো করে লিখতে শুরু করলাম।
আর হ্যাঁ, লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবার অনুরোধ রইল। যাই হোক, সরাসরি ঘটনায় চলে যায়। বলছেন আমার নানা ভাই সওদাগর হুজুর, আমি বাড়িতে বসেছিলাম, হঠাৎ করে একটা যুবক আর তার মা আমার কাছে এসে বলল, হুজুর, আমার সন্তানকে আপনি একটু দেখুন, তার অনেক বড় সমস্যা হয়েছে। অনেক কবিরাজ, তান্ত্রিক, আলিম, কত কি না দেখেছি, কিছুতে তো কিছু হচ্ছে না। আপনার খোঁজ পেয়েছি আমি আমার সম্পর্কে এক বড় ভাইয়ের কাছ থেকে, তাই আমি আপনার কাছে নিয়ে এসেছি আমার সন্তানকে। তখন আমি তাদেরকে আমার রুমে নিয়ে রীতিমতো বসতে দিই আর সমস্ত ঘটনা শুনতে চাই। সে ভদ্র মহিলার সাথে থাকা সে যুবক বলতে লাগলো, আমি শাওন, আমার বাড়ি ইন্ডিয়ার কোনো এক গ্রামে, আমি থাকি অস্ট্রেলিয়ায়। সেখানে আমি পড়াশোনার পাশাপাশি আমি ছোট্ট একটা ব্যবসা করতাম। পড়াশোনার পাশাপাশি ব্যবসা করা একটু কষ্ট হলেও মানিয়ে নিয়েছিলাম, কারণ আমি চাইতাম আমাদের পরিবারের চাইতে আমি ভালো চলি। ব্যবসা করার জন্য আমি অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, কিন্তু একটা সময় অনেক পরিমাণ সফল হয়ে যায় এবং কি ব্যবসাটাও মোটামুটি অনেক ভালোই চলতে লাগলো। তাই আমি যেমন নতুন মোবাইল নেওয়া, নতুন গাড়ি কেনা, বন্ধুদের সাথে ভ্রমণ করা ইত্যাদি শুরু করলাম এবং সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করা শুরু করি। তখন আমার মা বলতো, শাওন, অত সোহাগ করা কিন্তু ভালো নয়, তুই অনেক মানুষের নজরে পড়ে যেতে পারো। আমি এসব কিছু বিশ্বাস করতাম না। নজর, জাদুটনা, জিন এগুলো একেবারেই বিশ্বাস করতাম না। ভাবতাম এগুলো শুধু লোক মুখে শোনা কথা। আমি অনেক ট্যালেন্ট এবং বুদ্ধিমান হবার কারণে আর অনেক মেধাবী হওয়ার কারণে ছোটবেলায় আমার মামার মেয়ের সাথে বিবাহ ঠিক হয়েছিল। এগুলো জানার পরেও আমার কিছু আত্মীয় স্বজন তাদের মেয়ের প্রস্তাব নিয়ে এসেছিল আমাদের বাসায়। আমার মা বলতো, আপনারা তো জানেনই শাওনের মামাতো বোনের সাথে আগে থেকে বিয়ে ঠিক হয়ে আছে, এগুলো জেনেও কেন আপনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন? তখন তারা বলতো, বিয়ে তো এখনো হয়নি, আপনারা চাইলে তো বিয়ে ভেঙে দিতে পারেন। মানুষের মুখে এই ধরনের কথাবার্তা শুনে আমাদের কাছে অনেকটা অদ্ভুত লাগতো। আমি একদিন ভার্সিটি থেকে আমার নতুন গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ করে গাড়ির সামনে চাকা রীতিমতো পাংচার হয়ে যায়। আমি যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তাটা একটু বর্ণনা দিয়ে নিই। চারিপাশে গাছগাছালি, যার ছিল নির্জন ফাঁকা, তার কারণে ওই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া খুব একটা কমই চলতো। এই রাস্তাটা শর্টকাট হওয়ার কারণে আমি রাস্তাটাই বেছে নিই। আমি যখন গাড়ি থেকে নেমে সামনের দিকে চাকাটি চেক করতে যেয়ে দেখতে পারি আজব, সামনের চাকা পাংচার হয়ে গেছে। স্বাভাবিক যে, কিন্তু আমি যে গাড়ির ভেতর থেকে দেখলাম সামনের চাকাটা পাংচার হয়ে গেছে। রীতিমতো হাজার হাজার প্রশ্ন মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছিল। আমি তখন ভাবলাম, হয়তোবা আমার এগুলো সব মনের ভুল, জানি না আমি কি না কি ভাবি, কিন্তু না, আমি সত্যি দেখেছি গাড়ি পাংচার হয়ে গেছে। তখন হঠাৎ করে খুব শীতল এবং গরম বাতাস আমার মুখমণ্ডল এবং মাথায় আলতো করে ছুঁয়ে গেল। আমি একটু থমকে উঠলাম। এই সময় এইভাবে কি করে এমন সময় গরম বাতাস আমার শরীরে লাগলো? আমি কোনো চিন্তা ভাবনা না করে গাড়িতে উঠে পড়ি এবং আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। কিন্তু একটা বিষয় আমাকে খুব চিন্তায় ফেলে দিয়েছিল। যখন থেকে আমার শরীরে সে অদ্ভুত বাতাসটা লেগেছিল, তখন থেকে আমার প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা শুরু হয়ে যায়। আমি ডক্টরের কাছ থেকে কিছু ওষুধ এবং মেডিসিন নিয়ে সেগুলো আমি রাত্রিতে খেয়ে শুয়ে পড়ি, কিন্তু তবুও আমার সে মাথা ব্যথা কমছিল না। আবারও আমি ডক্টরের কাছে যাই আর তার কাছ থেকে ভালো কিছু দামি ওষুধ কিনে নিয়ে পান করি। তবুও কিছুই যেন হচ্ছিল না। আগের থেকে তীব্র এবং অসুস্থতা যেন আরো বেড়ে গিয়েছিল। একটা সময় মাথা ব্যথা থেকে শরীরে তীব্র ঝড় অনুভূতি হতে শুরু করলো। তখন সেখানে ভালো একটা হসপিটালে আমার এক কলিগের মাধ্যমে সে হসপিটালে কিছু মেডিকেলের পরীক্ষা নিরীক্ষা হয়। রিপোর্টে কোনো কিছু ধরা পড়ছিল না। কোনোভাবেই ডাক্তাররা বুঝতে পারছিল না আসলে আমার সমস্যাটা কি, কেন আমার মাথা ব্যথা, যন্ত্রণা বা বজ্রপাত বা এরকম জ্বর হচ্ছে ইত্যাদি। তবুও কিছু ওষুধ প্রদান করে আর বলেন, আমরা আর কোনো কিছুই বুঝতে পারছি না, আসলে আপনার কেন এরকম জ্বর বা মাথা ব্যথা হচ্ছে। আমরা যে ওষুধগুলো আপনাকে প্রদান করলাম আশা করি এতে কাজ হয়ে যাবে, আর যদি না হয় তাহলে অবশ্যই আমাদের এই হসপিটালে ভর্তি হতে হবে। ডক্টরের মুখে এসব কথা শুনে আমার কাছে অনেকটাই অদ্ভুত মনে হচ্ছিল। সামান্য মাথা ব্যথার জন্য আমাকে হসপিটালে ভর্তি হতে হবে? বিষয়টা হাস্যকর, কিন্তু এটাই সত্য।
যাই হোক, ডাক্তারের কথা অনুযায়ী আমি ওষুধ নিয়মিত পান করা শুরু করলাম, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। আমি ভাবলাম হয়তোবা ডাক্তারগুলো আমাকে ভুল বা ভুয়া কোনো ওষুধ দিয়েছে, তাই আমি অন্য কোনো ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নিলাম। তবুও কিছুতেই যেন কিছু হচ্ছিল না। আমি বিষয়টি বাড়িতে জানালাম, আমার মাকে বললাম। মা বললেন, তুমি ডাক্তারের পরামর্শে চিকিৎসা নাও, যেটা বলে সেটাই করো। আমি তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভর্তি হয়ে গেলাম হসপিটালে। তবুও কিছুতেই কিছু হচ্ছিল না। সেখানে আমি 1 সপ্তাহের মতো থাকি। এর মধ্যে আমি যে ব্যবসাটা করতাম সেটি আমি না থাকার কারণে অনেক পরিমাণ লসের সম্মুখীন হই। আমি এই কয়েকদিন যতবার হসপিটালে রাত কাটানোর জন্য ঘুমাতে যেতাম, ততবারই স্বপ্ন দেখতে পেতাম। আর আমি স্বপ্নে দেখতাম আমার চারিপাশে অদ্ভুত মানুষ এবং বিকৃত চেহারা। তাদের মানুষ বললে ভুল হবে, জাহান্নামের ফেরেশতা। আমি এসব তেমন একটা গুরুত্ব দিতাম না। ভাবতাম এগুলো সম্পূর্ণ আমার কাল্পনিক চিন্তা ভাবনা। আর এটাই আমার সবচাইতে বড় ভুল ছিল। হসপিটালে কিছুতেই যেন কিছু হচ্ছিল না, তাই আমি আর চিন্তা ভাবনা না করে হসপিটাল থেকে রিলিজ নিয়ে চলে আসি আমার বাসায়। আমার রুমে প্রবেশ করে আমি হতভম্ব হয়ে যাই। তার কারণ আমি দেখতে পাই আমার বিছানায় আমি নিজে শুয়ে আছি। কিন্তু এইটা কি করে সম্ভব? কি আমার শরীরের অবস্থা শুধু কঙ্কাল দেহ, দুর্বল দেহ নিয়ে শুয়ে আছি। এই দৃশ্য দেখে আমি আমার 2 আঙ্গুল দিয়ে 2টা চোখ ভালো করে বন্ধ করে ফেলি এবং আমার বিছানার দিকে তাকাই এবং লক্ষ্য করি, আজব, সেখানে কেউ নেই। আমি আমার মনের ভুল ভেবে বিছানায় বিশ্রাম নিতে থাকি। মাঝরাতে আমি ঘুমিয়ে আছি। হঠাৎ করে আমার মনে হলো আমার দরজায় কেউ যেন 3টা টোকা দিল। যেমনটা আঙ্গুল দিয়ে টোক টোক করে টোকা দিলে যেমন হয়, ঠিক সেরকম একটা আওয়াজ। কিন্তু ব্যাপারটা হলো আমার রুমের আশেপাশে তো কেউ নেই, আমি একাই থাকি এই বাসায়, কিন্তু দরজায় কি টোকা দিচ্ছে? আমি ভাবতে ভাবতে হঠাৎ করে আবারও দরজায় টোকা দেওয়ার শব্দ পেলাম, কিন্তু এবার একজন নয়, 2 থেকে 3 জন মিলে টোকা দিলে যেমন শব্দ হয় ঠিক তেমনই শব্দ হলো। আমার রুমে এসি চলছে, ফ্যান 2টা ফুল স্পিডে ঘুরছিল, তবুও আমার শরীর রীতিমতো থর থর করে কাঁপছিল আর ঘেমে যাচ্ছিলাম, যেন গোসল করে ফেলেছি। আমি বুঝতে পারি আমার সাথে যা ঘটছে তা ভালো কিছু ঘটছে না। আমি পরের দিন সকালে আমার আম্মা জানের কাছে ফোন দিয়ে সমস্ত ঘটনা খুলে পড়ি। সেখানে আমার মামা ছিল। তখন আমার মামা বলল, আমার মাকে বলল, আফা, আমার মনে হয় শাওনকে কোনো সাইকো বা স্পেশাল কোনো টেক কেয়ার নিয়ে যাওয়া উচিত। বুঝতে পারছো? আমার মনে হয় ওর কোনো সাইকোলজিক্যাল কোনো সমস্যা নাই। আমার মনে হইতেছে ওর উপরে কোনো নজর বা কালো জাদু করতে পারে কেউ। যেহেতু আমরা কেউ জিন, ভূত, প্রেত এসবে বিশ্বাস করতাম না, তাই এই বিষয়ে বেশি একটা চিন্তা ভাবনাও কোনোটাই ছিল না। দিন দিন আমার অবস্থা খুবই খারাপ হতে লাগলো। আমার শরীর শুকিয়ে যেতে লাগলো, দুর্বল হয়ে যেতে লাগলো। আমার ওজন 70 কেজি ছিল, কিন্তু কয়েক দিনের মধ্যেই আমার ওজন হয়ে গেল 59 কেজি। আমি কিছুই খেতে পারতাম না, খেলে যেন রক্ত বমি হয়ে যেত। একদিন আমি বসে আমার বন্ধুদের সাথে এই বিষয়ে কথা বলতে থাকি আর বলতে থাকি, এখন আমার মাথা ব্যথা কমেনি। তখন তার ভেতর থেকে আমার এক বন্ধু, যার নাম সাব্বির, সে বলে উঠল, কি বলিস? আজ আমার সাথে এক হুজুরের সাথে চল, বুঝতে পেরেছিস? দেখি সে কি বলে। আমি আর চিন্তা ভাবনা না করে তার সাথে রওনা দিয়ে দিই। তার কারণ আমিও কম চেষ্টা করলাম না, ওষুধে তো কোনো কাজই হচ্ছিল না। যদি এখানে যাওয়ার কারণে আমি সুস্থ হতে পারি, এই আশায় আমি গেলাম। বন্ধুদের সাথে একটি বাসায় প্রবেশ করি আর দেখতে পাই বয়স্ক লোক বসে আছেন। তখন তার কাছে সমস্ত ঘটনা আমি একদম বিস্তারিত খুলে বললাম। সে সবকিছু শুনে সে প্রথমে কিছু দোয়া দরুদ পরে আমার মাথায় 2 থেকে 3টা ফু দিল, আর সাথে সাথে আমার মাথাটা আগের মতোই স্বাভাবিক হয়ে গেল। আমি কিছুটা অবাক হয়ে গেলাম। এত ওষুধপাতি, যেখানে আমার কোনো সমস্যার সমাধান হচ্ছিল না, সেখানে এই ছোট্ট একটা মাধ্যম আমার মাথা ব্যথা শেষ করে দিল। এটা কিভাবে সম্ভব? তখন সে বৃদ্ধ চাচা বললেন, তোমাকে অনেক ভয়ঙ্কর ভাবে কালো জাদু করা হয়েছে, বললে কুফরি কালাম বলে এটাকে। এই কালো জাদু ক্ষমতা কিন্তু আমার নেই, এই কালো জাদু কাটার ক্ষমতা আমার এখনো হয়নি। তুমি কোনো ভালো হুজুর বা আলেম ও তান্ত্রিকের খোঁজ খবর নিতে পারো, দ্রুত করো। সে হুজুর আমাকে নামাজ, কালাম, কোরআন শরীফ পড়ার কথা বললেন, কিছু আমল এবং তাবিজ দিলেন আর বললেন এগুলো নিয়মিত আমল করতে।
তখন আমি বাড়িতে সমস্ত কিছু জানালাম। তখন বাড়ি থেকে খুব চিন্তা ভাবনা করতে থাকে। তাই আমি আমার দেশের বাড়ি ইন্ডিয়াতে চলে যাই। এর ভিতরে ঘটে যায় আরো ভয়াবহ ঘটনা। আমি যেদিন অস্ট্রেলিয়া থেকে আমাদের বাড়ি ইন্ডিয়া আসি সেদিনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেদিন রাতে আমি আবারও আগের মতো আঙুল বাঁকা করে টোকা দিলে যেমন শব্দ হয় ঠিক তেমনই শব্দ শুনতে পাই। আমি ভাবি হয়তো আমার মা টোকা দিচ্ছে। আমি আমার রুমের দরজা যখনই খুলে দিই তখনই আমার রুমের কারেন্ট চলে যায়। আমি ভয়ে স্তব্ধ হয়ে যাই। আমার সারা শরীর শিহরিত হয়ে ওঠে। আমি দেখতে পাই আমার দরজার সামনে একটা কালো ছায়া আমার রুমের ভেতরে প্রবেশ করলো। একদম হাওয়ার বেগে ঢুকে পড়লো আমার রুমের ভেতরে। সাথে সাথে আমার কারেন্ট চলে আসলো। আমি আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে শুয়ে পড়ি আমার বিছানাতে এবং ফজরের আজানের আগ মুহূর্তে আমার বুকের উপরে ভারী কিছু অনুভব করি। চোখ খুলে দেখতে পাই আমার বুকের উপরে কালো ছায়া বসে শ্বাস রোধ করার চেষ্টা করছে আমাকে। আমি অনেক ধস্তাধস্তি করি সেই ছায়ার সাথে, কিন্তু কোনোভাবেই ছাড়াতে পারছিলাম না। একটা সময় ফজরের আজান হয় এবং আমার কানে সেই আজানের ধ্বনি ভেসে আসে। আর লক্ষ্য করি সে কালো ছায়াটি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। তার পরের দিনের ঘটনা, আমি রাতে খাওয়া দাওয়া শেষ করে আমার বিছানায় শুয়ে আমি একটু ঘুমের মতো এসেছিলাম। হঠাৎ করে অনুভব করি আমার ঘরের ছাদে ভারী কোনো একটা পায়ের আওয়াজ। আর কিছুক্ষণ পর পর ভারী কিছু একটা দিয়ে ছাদের উপরে আঘাত করছিল, ঠিক এরকম ভাবে ধপ 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 ধপ। সেদিন থেকে আমার একটা সমস্যা দেখা দেয়। হঠাৎ করে মাঝে মাঝে হার্ট অ্যাটাক হতো, আবারও হসপিটালে ভর্তি হতে হয় আমাকে। কিন্তু তবুও আমার কিছুতেই কিছু হচ্ছিল না। টাকা পয়সা সব ফুরিয়ে গেল, ব্যবসা বন্ধ হয়ে গেল, আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। তারপর অনেক কবিরাজ, তান্ত্রিক, হুজুর, পীর সাহেবকে দেখিয়েছি, কিন্তু কিছুতেই আমার অবস্থার উন্নতি হচ্ছিল না। এর মাঝে একটা আলেম সাহেব আমাকে দেখেন। তিনি আমাকে অনেক ঝাড়ফুঁক, পানি পড়া এবং তাবিজের মাধ্যমে অনেকটাই সুস্থ করে ফেলেন। কিন্তু কয়েকদিন পর খবর পায় সে আলেম সাহেব আর পৃথিবীতে নেই। তাকে কেউ একজন ভয়ঙ্কর ভাবে হত্যা করেছে। তার মাথা কেটে পেটের নাড়ি ভরে বের করে তার ঘরের ভেতরে ফেলে ধুয়ে রেখেছে। কয়েকদিন পর আবারও আমার উপরে আগের মতো সমস্যা শুরু হয়ে যায়। রাতের বেলা কোনো শিশু কান্নার আওয়াজ, কাশি বা আওয়াজ, হাসির আওয়াজ শুনতে পাই। এরপরে অনেক ভালো মতো সন্ধান করি আর একটা কবিরাজের সন্ধান পেয়েও যায়। সে অনেক শক্তিশালী এবং তার সাথে কিছু শক্তিশালী জিন ছিলেন। তাই এবার কোনো দেরি না করে সরাসরি তাদের সাথে যোগাযোগ করি এবং কবিরাজের বাড়িতেও চলে যাই। সেই কবিরাজ আমাকে দেখে বলে, তোমাকে তো বাজেভাবে কালো জাদু করা হয়েছে, আমি চেষ্টা করে দেখতে পারি তোমার জন্য। এই বলে এটি জায়নামাজের উপরে আমাকে বসতে দেয় আর আমার উপরের শক্তিশালী কিছু দোয়া কালাম পরে ফু দিতে থাকে। হঠাৎ করে আমার মনে হলো আমার শরীরের ভেতর থেকে একটা বল ঢুকে পড়েছে। সেটি আমার সারা শরীরের ভেতরে দৌড় বেড়াচ্ছে। তারপর কবিরাজ কাঁপা কাঁপা গলায় বলে উঠল, জীবনে অনেক কালো জাদু কাটিয়েছি, কিন্তু এরকম ভয়ঙ্কর তো কিছু দেখিনি আমি। তুমি এখান থেকে চলে যাও, আর কখন এখানে আসবে না, কখনো না। আমি চিকিৎসা করতে পারবো না, আমি পারবো না। তখন আমরা তাকে অনুরোধ করি, তবুও সে একই কথা বলে, এটা তার দ্বারা সম্ভব নয়। তিনি আরো বললেন, তোমার অন্য জায়গায় যায়, দয়া করে আমার কাছে এসো না, আমাকে ছেড়ে দাও, আমি পারবো না, আমি পারবো না, তুমি চলে যাও, চলে যাও, তোমরা চলে যাও। তখন আমরা কবিরাজের এইরকম ব্যবহার দেখে হতভম্ব হয়ে যাই। কি আর করার, আমরা আমাদের বাসায় চলে আসি। তখন আমার একটা দোষ সম্পর্কের বাবা আপনার ঠিকানা দেয় আর বলে, আপনার একটা অনেক ভালো শক্তিশালী কবিরাজ, এখন আপনি আমাদের শেষ ভরসা হুজুর, আমাদেরকে সাহায্য করুন হুজুর, সাহায্য করুন। তখন আমার নানা সওদাগর হুজুর বললেন, আচ্ছা ঠিক আছে, আমি শেষ চেষ্টাটুকু করে দেখতে পারি। তখন সওদাগর হুজুর মানে আমার নানা বললেন, আপনারা এখানেই বসুন, আমি আসছি। এই বলে তিনি তার রুমে চলে যান। আমি রুমের ভেতরে ঢুকে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে আমার প্রাণপ্রিয় বন্ধু আল আজকে স্মরণ করি। বলছেন, নানা কিছুক্ষণের মধ্যেই কাল আজ চলে আসে আর আমাকে সালাম দেয়ার বলে, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন, আমাকে কেন স্মরণ করেছেন? আমি কালাজকে সমস্ত ঘটনা করে বলি। তখন কালাজ আমাকে বলল, হুজুর আমাকে 5 মিনিট সময় দিন, আমি এখনই আপনাকে সমস্ত কিছু জানাচ্ছি।
এখন কালহাত জিন চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করে পড়তে থাকে। কিছুক্ষণ পর চোখটা খুলে দুটো থপথপে সাদা চোখ দেখতে পায়। তখন কালহাজ বলতে লাগলো, এই যুবক যা বলছে একদম সঠিক বলেছে। এই যুবক ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে তার উপরে। কালো জাদুর নাম বলতে পারেন মিশরীয় কালো জাদু। আমি এখনো বুঝতে পারছি না এই যুবককে বাঁচানো আদৌ সম্ভব হবে কিনা, সেটি আমার অজানা। আপনি বাদশাহ জিনকে স্মরণ করুন, আশা করি তার কাছ থেকে কোনো না কোনো উপায় নিশ্চিত জানা যাবে। এখন আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম হুজুর, আপনি ভালো থাকবেন। আর কোনো সমস্যায় পড়লে আমাকে অবশ্যই স্মরণ করবেন। এই বলে কালহাত জিন চলে যায়। তখন আমি আমার ক্ষমতাশালী শক্তিশালী পরম জিন বাদশাহ জিনকে স্মরণ করি। কিছুক্ষণের মধ্যেই তার চেহারা মোবারক আমার চোখের সামনে ভেসে ওঠে। তখন এক মুচকি হাসি দিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছেন? কোনো কারণ ছাড়া তো আজকাল আমাকে স্মরণই করেন না। তখন আমি বললাম, হ্যাঁ বন্ধু, আজকে অনেকটা বাধ্য হয়ে আপনাকে স্মরণ করলাম। বলুন তো এই যুবকের সমস্যাটা আসলো কি? এখন বাদশাহ আমাকে বলল, এই যুবককে প্রাণে বাঁচানো প্রায় অসম্ভব। আমি বললাম, বলেন কি? তখন বাদশাহ জিন বলল, হ্যাঁ বন্ধু, আপনি ঠিকই শুনেছেন, এই যুবককে বাঁচানো প্রায় অসম্ভব। কারণ এই ছেলের উপরে কোনো সাধারণ কালো জাদু করা হয়নি, এক ভয়াবহ কালো জাদু করা হয়েছে। কালো জাদুটা করা হয়েছে মিশর দেশ থেকে। মিশরীয় কালো জাদু, হাজার হাজার জিন এবং তার কণ্ঠনালী ফুসফুসে জমা হয়েছে। যে পর্যন্ত তার মৃত্যু না ঘটে সে পর্যন্ত সে ছাড়া পাবে না। এই কালো জাদু কাটাতে হলে বিশেষ এক আমল করতে হবে। যদি সে পারে তাহলে আগের মতো সুস্থ হতে পারবে। এখানে আমার আর কিছুই করার নেই। আমি একটা নিয়ম বলে দিচ্ছি, এই নিয়ম অনুযায়ী যদি সে আমলটা সম্পন্ন করতে পারে তাহলে তারপরে যা করার আমি করে দেব। আমলটার নিয়ম হচ্ছে, অন্ধকার রাতে গভীর কোনো জঙ্গলে গিয়ে দু হাতের তালুতে সুদের দানা হাতে নিয়ে হাতে মুষ্টি বন্ধ করে আমলটি করতে হবে। আর নিজের শরীরে 5 থেকে 6 বার আঘাত করতে হবে। আর সুদার দানাগুলো পেছনে ঝরে ফেলে দিয়ে সামনের দিকে হেঁটে চলে আসতে হবে। আর কোনোভাবে পেছনে ফিরে তাকানো যাবে না, সরাসরি সামনের দিকে চলে আসতে হবে। আর আমলটি করতে হবে দীর্ঘ 40 দিন যাবত, তাহলে আগের মতো সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এই 40 দিনে এই আমল করার সময় অনেক বাধা বিপত্তি আসতে পারে, তাই আপনি কালহাত জিনকে বলে দিবেন তাকে বড় কোনো সমস্যা হলে তাকে প্রোটেকশন যেন দেয়। কারণ এদের পেছনে আছে এক শক্তিশালী জিন, তার নাম শিবাং। আপনি এই যুবককে সুন্দর মতো বুঝিয়ে দিবেন যেন সে ভয় না পায়। এখন আমি চলে যাচ্ছি, বড় কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই স্মরণ করবেন। আসসালামু আলাইকুম। তখন বাদশাহ জিন চলে যায়। তখন আমি সেই যুবককে, যার নাম শাওন, তাকে সুন্দর মতো বাদশাহ জিনের কথাগুলো রীতিমতো বুঝিয়ে দিতে বলি। আর বলি, তোমার আর কোনো ভয় নেই। আমার বন্ধু কালহাত জিন 40 দিন তোমাকে প্রোটেকশন করবে। তুমি যদি ভয় পাও তাহলে কিন্তু তোমাকে বাঁচানো সম্ভব নয়, ঠিক আছে? ভয় পাওয়া যাবে না। আর ঠিক 40 দিন, অবশ্যই 40 দিন তোমাকে এই আমলটি করতেই হবে, ঠিক আছে? এবং 40 দিন পর আবারও তোমাকে আমার কাছে আসতে হবে। মনে রেখো, 40 দিন পর্যন্ত তোমাকে আমলটা অবশ্যই করতে হবে। তখন সে যুবক কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়, কারণ তার হাতে এই একমাত্র উপায় তার সুস্থ হওয়ার আশা আর আকাঙ্ক্ষা। তখন সেই যুবকটা মৃদু একটা হাসি দিয়ে নানাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। আর ঠিক 40 দিন পর তার কথা অনুযায়ী সে ও তার নানা ভাইয়ের কাছে চলে আসে। বলছেন, নানা আমার কাছে এসে এক মৃদু হাসি দিয়ে সালাম দিল আর বলল, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, অশেষ রহমতে। তুমি কেমন আছো বলো তো? মনে হচ্ছে আগের থেকে অনেকটা সুস্থ এবং সফল হয়েছো। তখন সে যুবক বলল, হ্যাঁ হুজুর, আমি অনেক ভালো আছি। আপনার কথা অনুযায়ী সে আমলটি 40 দিন আমল করেছি। এখন আমি আগের থেকে অনেকটাই সুস্থ এবং সফল। এই আমলটি করার সময় আমার অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়েছি। যতবার সমস্যায় পড়তাম ততবার কেউ একজন সাহায্য করতো আমাকে অদৃশ্যভাবে। তখন নানা বললেন, আমলটি করার সময় তোমার কি কি সমস্যার সম্মুখীন হয়েছো আমাকে সমস্ত ঘটনাটা খুলে বলো তো। তো চলুন সবাই মিলে শুনে আসি শাওন নামের সেই যুবকের সাথে আমল করার সময় কি কি ঘটনা ঘটেছিল। বলছেন শাওন, আপনার কথা মতো আমি বাড়িতে চলে যাই। যাওয়ার পর ভাবতে থাকি
কি করে আপনার এই আমলটি করব। আমার খুব ভয় পেতে শুরু করলাম। তবু অনেক সাহস করে প্রথম দিন আপনার কথা অনুযায়ী আমলটি সম্পন্ন করি। কিন্তু প্রথম দিন কোনো সমস্যা না হয় আমি অনেকটা আস্থা এবং ভরসা পাই। যাই হোক, আজ তেমন কোনো সমস্যা হলো না। কিন্তু দ্বিতীয় দিন আমলটি করার সময় সরিষার দানা পিছনে ছুঁড়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব, ঠিক তখনই মনে হলো পেছন থেকে অনেক মানুষ আর্তনাদ করছে। ভেসে আসছে সে আর্তনাদ, যেন হাজার হাজার মানুষ আমার চারিপাশে কথা বলা বলি করছে। ঠিক বাজার বা হাটে গেলে যেমন মানুষের কথা শোনা যায়, ঠিক তেমনই। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। তখন আমার পেছন থেকে একটু ভারী কণ্ঠে একজন বলে উঠল, শাওন, পেছনে তাকাবে না, সরাসরি তুমি তোমার বাড়িতে চলে যাও। সেদিন মতো আমি বাড়িতে চলে আসি। আমি সবসময় অনুভব করতে পারতাম আমার আশেপাশে কেউ একজন আছে, কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছি না। তৃতীয় দিন আমি এই আমলটি সম্পন্ন করি। সেদিন একরকম শব্দ হতে থাকে, আবারও সেই ভারী কণ্ঠের সতর্কতা বাণী ভেসে আসে। এরকম ভাবে আমলটি করছিলাম। ঠিক এক সপ্তাহ পর যেদিন এই আমলটি করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব, ঠিক তখনই আমার সামনে দেখতে পাই অনেকগুলো নেকড়ে বাঘ আমার চারিপাশে ঘোরাঘুরি করছে। আর ভেতর থেকে একজন বলে উঠল, বেচারার বাচ্চা, এত বড় সাহস, তুই আমল কেন করছিস? জানিস না এই আমল করলে তোকে আমাদের ভোগ বানিয়ে ফেলবো। এই কথা বলে অনেক ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। কেউ একজন অদৃশ্য ভাবে বলে ওঠে, আমিও দেখবো এই যুবককে বাধা দেয়। তখন সেখানে কেউ একজন আগমন করলো, কিন্তু আমি তাকে স্পষ্ট দেখতে পারছিলাম না। তাকে দেখা মাত্রই ভয়ঙ্কর অবগুলো বা ভয়ঙ্কর নেকড়ে বাঘগুলো ছোটাছুটি করা শুরু করলো আর বলল, হে প্রভু, আমাদেরকে যেতে দিন। আমারও অদৃশ্য হয়ে বলে উঠল, আজ তোদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, আমি হলাম কালাজ। এই বলে ভয়ঙ্কর ভাবে আক্রমণ করে দেয় সে নেকড়েগুলোর উপরে। সবগুলোর মাথা টান দিয়ে ছিঁড়ে ফেলছিল। তখন সে বলে উঠল, তুমি চলে যাও, পেছনে তাকাবে না। তখন আমি আবারও আমার বাড়িতে চলে আসি। এভাবে আমলটি সম্পন্ন করতে করতে 40তম রাত্রে আমলটি শেষ করে যখনই আসতে যাব, ঠিক তখনই আমার সামনে এক ভয়ঙ্কর অবব হাজির হয়ে যায়। তার উচ্চতা এতটাই ছিল যে আমি তার শরীর দেখতে পারছিলাম না। সারা গায়ে যেন লোহা গলিয়ে ঠেলে দিয়েছে। আর তার মাথায় বড় বড় দুটো শিং, তার চোখগুলো রক্ত লাল। তাকে দেখে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমার হাত পা থর থর করে কাঁপছিল। তখন ভয়ঙ্কর বিচ্ছিরি গলায় সে বলে উঠল, হে বানর সন্তান, তুই আজ আমলটি সম্পূর্ণ করেছিস, কিন্তু তোর জন্য আবার অনেক অনুসারী জিনদেরকে বেড়ে ফেলেছি কাল্লাজ। তাই আমি তোকে মারবো, তারপর কাল্লাজকে মারবো। তখন সেখানে ভয়ঙ্কর ভাবে ঝড় শুরু হয়ে যায়। মাটি থর থর করে কাঁপতে থাকে, আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে। তখন সে অমরটা বলে ওঠে, আসছি, কালাজ আসছে, আজ একসাথে দুইটাকে মারবো। তখন মাটি ফাটল ধরে যায় আর ভেতর থেকে কালো কালো ধোঁয়া আর একটা আগুনের গোলা বের হয়ে আসে। তার সারা গায়ে আগুনের জ্বলছিল, মাথায় বিশাল দুটি শিং বেরিয়েছিল। সামনের দিকে এসেছে তার চোখ দুটো রীতিমতো টকটকে নীল ও কালো। তাকে এতটাই ভয়ঙ্কর লাগছিল যে আমি সেখানে রীতিমতো অবস্থা খারাপ হয়ে যায় এবং প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি নিজেকে আমার রুমে আবিষ্কার করি। তারপর আমি এবং আমার মা আপনার কাছে নিয়ে চলে আসে হুজুর। তখন আমি বললাম, ও আচ্ছা, এই বিষয়। আচ্ছা, তুমি একটা কাজ করো, আমার রুমে গিয়ে বসো, কেমন? আমি আমার বন্ধুর কাছ থেকে কথা শুনি যে তোমার উপরে কোনো বিপদ আভাস আছে কিনা। তখন আমি আমার রুমে প্রবেশ করি আর মনে মনে কালাজকে স্মরণ করি, কিন্তু কালাজ হাজির হচ্ছিল না। হঠাৎ করে বাদশাহ জিনের দেওয়া সেই লকেটটি গরম হতে থাকে। তখন আমি বুঝতে পারি বাদশাহ জিন আমার সাথে কথা বলতে চাচ্ছে। তখন আমি লকেটটা আমার হাত থেকে সে সূরা পড়ে দিই এবং সে বাদশাহ জিনের মধুর কণ্ঠে শুনতে পারি। বলছেন, বাদশাহ জিন, আসসালামু আলাইকুম, আপনি চিন্তা করবেন না, কালাজ আমার কাছে সুরক্ষিত অবস্থায় আছে। আসলে শাওন নামের যুবকটির সামনে যে এসেছিল সে কোনো সাধারণ জিন ছিল না, সে ছিল শিবাং। তার সাথে কাল আজ জিনের যুদ্ধ লেগে যায়। একটা সময় কাল আজ প্রায় তাকে বেরিয়ে ফেলবে। ঠিক তখনই বিশাল শক্তিশালী একটা শক্তি হাজির হয়।
কে এই শক্তি, তার খোঁজ আমি এখনো পাইনি। তখন সেখানে হাজির হয় উল্কা। তাকে দেখে অদৃশ্যভাবে ক্যান্সার বলে ওঠে, উল্কা তুই এখানে, এদেরকে কতক্ষণ আমার হাত থেকে বাঁচাবি আমি দেখব। তখন উল্কা গর্জন দিয়ে বলল, আমি অপেক্ষায় থাকবো। অদৃশ্যভাবে রাগী গলায় বলল, আমি এখন চলে যাচ্ছি, আমি আবারও আসবো। উল্কা, আমি আমার পূর্ণ শক্তি নিয়ে আবারও হাজির হব, আজকের মতো চলে যাচ্ছি। তখন উল্কা আবারও গর্জন দিয়ে বলল, তুই আকাশের পাতালের সমস্ত শক্তি নিয়ে আসিস, আমার সামনে তুই কিছুই না। তখন উল্কা কাল আজকে আমার রাজ্যে নিয়ে চলে আসে। আর হ্যাঁ, এই যুবক এখন পুরোপুরি সুস্থ। তুমি একটি কাজ করো বন্ধু, তাকে পানি পড়া এবং এই তাবিজটা তাকে দিয়ে দাও। তোমার পাঞ্জাবির পকেটে তাবিজটা আছে। এখন আমি চলে যাচ্ছি বন্ধু, আসসালামু আলাইকুম। তখন আমি বাদশাহ জিনের কথা অনুযায়ী তাকে পানি পড়া এবং তাবিজটা দিয়ে দিই। আর এটাই বলি, আর তোমার উপরে কোনো বিপদ নেই। না ভাই, এই ছিল আজকের ঘটনা, কেমন লাগলো তোমার? তখন আমি নানা ভাইকে বললাম, নানা অনেক পরিমাণে ভালো লেগেছে, কিন্তু নানা ভাই সমস্ত কিছু তো ঠিকই ছিল, এই উল্কা জিন আবার কে? তখন নানা ভাই মুচকেটা হাসি দিয়ে বলল, নানা ভাই এবার বলা যাবে না, এটা একটা সিক্রেট। তোমাকে আমি কি করে কবিরাজি হলাম, বাদশা জিনকে পেলাম, আবার উল্কা জিন আবার কে, সমস্ত জিনিস একসাথে বলবো না, কেমন? আমি কোনোদিনই ভাবিনি যে আমি করেছো, কিন্তু পরিস্থিতি আমাকে কবিরাজ হতে বাধ্য হয়েছিলাম, বুঝলে? তখন আমি বললাম, না ভাই, আমি অবশ্যই শুনবো। কেমন লাগলো আজকের ঘটনা অবশ্যই জানাবেন। আর প্রিয় ভাই, নিউ ইয়ার এপিসোডে আমার মায়ের ভালোবাসার ঘটনাটি শেয়ার করবার জন্য অনেক ধন্যবাদ। প্রিয় ভাই, আরেকটা কথা বলে নিই, আমি এই ঘটনাটি আরো বড় করে বানিয়েছিলাম, আরো ভয়, মজা, আনন্দ সবই ছিল। আমি ইচ্ছা করে বানিয়েছিলাম। এই ঘটনাটি বাস্তবের সাথে মিল রেখে লিখেছি, জানি না কেমন হয়েছে। আমি যদি এই ঘটনার ভিতরে ভয় এবং অনুভূতি দিতে পারতাম তাহলে বোধহয় আরো বেশি ভালো হতো। তাই আমি চাই সিরিজ আকারে একটা ঘটনা লিখতে, কি করে নানা ভাই কবিরাজ হয়েছিল, যেখানে থাকবে কিছু নাম পরিবর্তন ও বাদশাহ জিনকে তার পরিচয় কি করে পেয়েছিল সে উল্কা জিনকে। হাজারো প্রশ্নের উত্তর নিয়ে আসবো সে একটা সিরিজে। আপনার সম্মতি থাকলে অবশ্যই পাঠাবো, তাহলে আমি ঘটনাটা লিখতে সুবিধা হবে, আপনার শুনতেও মজা পাবেন। ধন্যবাদ। ব্ল্যাক ম্যাজিক আসলে কিন্তু যতটা সহজ মনে হয় ঠিক ততটাই কিন্তু ভয়ঙ্কর হয়ে যায় তাদের জন্য যারা ব্ল্যাক ম্যাজিকের ভেতর দিয়ে যাচ্ছেন। সো আপনাকে বলবো যে খুব দারুণ একটা স্টোরি লিখেছেন, এবং আমি চাই যে এই ঘটনা সামনে আরো আপনার যে সিরিজ লিখতে আছেন আপনি লিখতে পারেন, বাট ওয়ান থিং ভাই, আপনি সিরিজ লিখবেন, বাট ম্যাক্সিমাম টাইমে যেটা হয় যারা সিরিজ লেখে তাদের একটা বাজে অভ্যাস আছে, সিরিজের মাঝখানে ব্যস্ত হয়ে যায় অ্যান্ড আলটিমেটলি দেখা যায় যে চ্যানেলের উপরে একটা বড় ধরনের প্রেশার পড়ে যায়, সবাই প্রেশার দেওয়া শুরু করে, ভাই ঘটনা করি, কিন্তু ঘটনা তো আমি লিখি না, ঘটনা শুধু পড়ে শোনাই। সো আলটিমেটলি আমি বলবো যে ভালো হবে কোনো সিরিজ না দিলে, আর যদি সিরিজ দেন তাহলে পুরো গল্পটা আমাকে আগে লিখে দিবেন, এরপরে আমি আস্তে আস্তে সিরিজ আকারে সেটা শেয়ার করব। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন, বিকজ আপনাদের ব্যস্ততা থাকবে, যেহেতু রোজা শুরু হয়ে যাচ্ছে এবং আমাদেরও ব্যস্ততা থাকবে। মায়াপুরি কিন্তু রোজার ঈদেই আসছে, সো আমার ব্যস্ততাও আছে, আপনারও ব্যস্ততা আছে। সো বলবো যে সিরিজ না দেওয়াই ভালো, আর দিলে পুরো গল্পটা আগে, আর যত বড় গল্পই হোক না কেন, গল্পটা আগে লিখে ফেলেন, লিখে আমাকে দিয়ে দেবেন যে ভাই পুরো গল্পটা লেখা হয়ে গেছে, আপনি সময় করে ধীরে ধীরে সিরিজ আকারে শেয়ার করে দেন। তাই আমি সেটা সিরিজ আকারে শেয়ার করবো, যেটা হচ্ছে যে হাফিজুর রহমান রানা আমাদের জসিম কবিরাজ লিখেছেন, তার কিন্তু ঘটনা আমি আটকে রেখেছিলাম দীর্ঘ 2 মাস। তুমি আগে ঘটনা লিখে ফেলো, পুরো ঘটনা লিখবা, শেষ করবা, তারপর তোমার ঘটনা শেয়ার হবে। কারণ আমি চাই না যে কেউ দুর্ভোগ পোহাক, যেমন জুব্বার তান্ত্রিকের ঘটনা একদম লাস্টের এপিসোডে এসে আটকে যায়, তারপর রহিম কবিরাজের বহুত ঘটনা আছে এরকম লাস্ট এপিসোডে আটকে গেছে, এরকম বহুত ঘটনা হয়েছে বা ঝামেলা হয়েছে। ইভেন জাহাঙ্গীরের ঘটনাও তো আমি এখন মতো পুরো শেষ করতে পারিনি, সিরিজ এপিসোড দেওয়ার জন্য এই ঝামেলাগুলো হয়। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আমরা ডেফিনেটলি নেক্সট এপিসোডে আপনাদের সাথে কথা হবে। আগামীকাল আপনাদের জন্য নতুন এপিসোড নিয়ে আসছি, অ্যান্ড আশা করছি নেক্সট এপিসোড আপনাদের কাছে অনেক ভালো লাগবে, মনোমুগ্ধকর লাগবে। চলে যাচ্ছে আজকের মতো, কাল কথা হবে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।